পাদ্রে, আমার আপনার সাহায্য চাই। কি হয়েছে? আমার মনে হয় আমার মধ্যে দানব ঢুকে গেছে। চলো খেলি। আমার শুধু দরকার তুমি আমাকে একটু কামড় দাও। এটা কোনো নতুন সিরিজ নয়, না কোনো কমেডি, না কোনো হরর ফিল্ম। আপনার সামনে রয়েছে সবচেয়ে অন্তরঙ্গ সিনেমার শুরু, কঠিন, মানসম্পন্ন, আবার ঘরোজা এবং এমনকি পারিবারিক। প্রাপ্তবয়স্কদের জন্য সিনেমা, এগুলো প্রায় সবাই দেখে। সমাজে এই ধরনের সৃষ্টিকে নিন্দা করা হয়, কিন্তু অ্যাডাল্ট ইন্ডাস্ট্রির পরিমাণ বাড়ছে। আগে এই কন্টেন্ট শুধু বড় স্টুডিওতেই তৈরি হতো, এখন এগুলো অনেক বেশি ঘরেই বানানো হচ্ছে এবং এতে ভালো উপার্জন হচ্ছে। এখন আমি সার্বিয়ায়, এমনটা হয়েছে যে অনেক প্রাপ্তবয়স্ক সিনেমা নির্মাতা ঠিক এখানেই চলে এসেছেন। এই পর্বটা তাদের নিয়েই। এখন আমরা প্রাপ্তবয়স্কদের সিনেমা শুনছি। আমি প্রস্তুত। পর্নোহাবে আমার প্রথম ভিডিও। প্রাপ্তবয়স্কদের সিনেমা বানানো হয় পাগলাটে আনন্দ নিয়ে, কিন্তু ক্যামেরার পেছনে প্রায় থেকে যায় ব্যথা আর ক্লান্তি। সেক্স, এটাই আমাদের কাজ। আমরা যা কিছু শুট করি সবই পুরোপুরি সাজানো। মোটর চালু হলে হয়। আমি এক হাতে করি, এই হাতে এই হ্যান্ডেল দিয়ে ক্যামেরা সব নিয়ন্ত্রণ করা যায়। পরিশ্রম। ক্যামেরার সামনে 8 ঘন্টা বসে থাকা কেমন? আমার গ্রামে তো সবাই এখন জানে এই ব্যাপারটা। প্রতিটা শরীর এমন চাপ সহ্য করতে পারে না। প্রথম শুটিং যে কখনোই মুখে কিছু ছোড়া যাবে না। আমি ক্যামেরা সরিয়ে নেই আর দেখি ও পুরো রক্তে ভেসে যাচ্ছে। যেমন বলে বুড়িদের জীবনেও পর্ণ আসে। পারিবারিক ব্যবসা মানে অপরিচিতদের সঙ্গে অন্তরঙ্গতা, চোখের জল না ফেলা যায়। আমি প্রথমবার তরিয়াকে অন্য এক মহিলার সঙ্গে দেখলাম, আর সন্ধ্যায় যখন আমরা লোকেশন থেকে বাড়ি ফিরলাম তখন একটু ভেঙে পড়েছিলাম, কারণ আমরা তো একটা পরিবার। নগ্ন তারকারা বেশ ভালোই উপার্জন করেন। পর্নোহাবে ভিডিও তুলতে হবে, কারণ এতে অনেক টাকা রোজগার করা যায়। প্রায় এসকর্টের জন্য অনুরোধ আসে। শেষবার একজন পুরুষ কত দিয়েছিল? $5,000 বা ইউরো অফার করেছিল। কিভাবে কাউকে জেলে পাঠানো যায় যে নিজের সঙ্গীর সঙ্গে ভালোবাসা করছে? শুধু নাক থুতনি আর বাসি অংশটাই ভিডিও করি। যেমনটা বলে এই মুখে যা কিছু আসতে পারে মোটামুটি তাই। চার্চ থেকে সরাসরি অশ্লীল ছবিতে এরকমও হয়। আর সেখানে ঈশ্বরও আমার প্রতি খুব একটা দয়ালু নন। তাহলে একটু দুষ্টুমি করাই যায়। তাহলে আমরা স্বর্গে যেতে পারবো না। তোমরা কি দেখছো? আমি যদি এত খারাপ, তাহলে তোমরা কতটা ভালো? তুমি খারাপ ওভাবে শেষ করবে। আমার স্কুলের শিক্ষকরা বলতেন যখন আমি খারাপ ব্যবহার করতাম, কে জানে, হয়তো খারাপ, হয়তো ভালো। তার উপর যদি তুমি আমার ইউটিউব, ইনস্টাগ্রাম, টেলিগ্রামে সাবস্ক্রাইব করো আর আমার গানগুলো মিউজিক প্ল্যাটফর্মে শুনো। উদাহরণস্বরূপ আমি শিগগিরই এই সাউন্ড ট্র্যাকটাও আপলোড করব। চলো শুরু করি। Подойди поближе, мотай, тряси, будем на афише. Хватай рукой, начался ходой. Я стал звездой, камера, мотор. নাতাশা আর তলিক শান্ত স্বভাবের দম্পতি। রাস্তায় এই ছেলে মেয়েদের দিকে মানুষ সাধারণত দুইটা কারণেই তাকায়, হয় তারা কিউট, নয়তো তারা ইতিমধ্যেই ইন্টারনেটে তলিক ও নাতাশার মুখ দেখেছে, যেখানে তাদের বাস্তব জীবনের চেয়ে আরো বেশি রঙিন আকর্ষণীয় ইমেজ আছে। শট গোয়েন্দা ডুকালিস। লুনার আবিদ, একটা কথা বলি, আমার বড় সমস্যা হয়েছে। কাপড় খুলতেই হবে। আমি বলবো এটা একেবারেই দরকারি। এগুলো শুটিং এর কিছু আরো এক্সক্লুসিভ দৃশ্য, যেগুলো ইন্টারনেটে আসেনি। কোন ডেমন? দ্রাহা। আচ্ছা, ছেলেমেয়েরা সার্বিয়ায় থাকে ও কন্টেন্ট তৈরি করে। দেশটা অর্থোডক্স খ্রিস্টান, খুঁটিতেও লিটার্জির বিজ্ঞাপন দেখা যায়। প্রাপ্তবয়স্কদের সিনেমায় স্বাধীনতা আছে। বাড়ির দেয়ালগুলো হৃদয় চিহ্নে ভরা। তলিক ও নাতাশার অবস্থা ভালো চলছে, তারা সদ্য নতুন বাড়িতে উঠেছে। মজার শু করছে না।
আমরা এখনো বাড়ি বদলের প্রক্রিয়ায় আছি, কিন্তু বাড়িটা দারুণ। এখন উপার্জন হচ্ছে। আসলে হ্যাঁ, বলা যায়। আমরা ভাবছি আমাদের কাজগুলো কিভাবে করব। এখানে কিছু শুট করেছো? হ্যাঁ, অবশ্যই। সাধারণ মানুষ আগে বিড়ালকে ছাড়ে, আর আমরা সরাসরি ক্যামেরা চালু করি। নিজস্ব লিফট, এটা মাত্র 2টা ফ্ল্যাটের জন্য। তাহলে এটা এতটাই ব্যক্তিগত তোমাদের জন্য, চাইলে 20 মিনিটের জন্য দখল করে কন্টেন্ট শুট করতে পারো। শুনো, এখানে এত পরিষ্কার, চপ্পলও লাগবে না। না চপ্পল পরাই ভালো, কারণ মোজার উপরেও একটু ধুলো আছে। শুধু ঢোকার মুখেই 10টা শুটিং স্পট খুঁজে পাওয়া যায়। তোমরা কোথায় কোথায় কন্টেন্ট শুট করেছো? শুধু একটাতেই করতে পেরেছি। ওরে ভগবান, প্রিয়, একটু সরে দাঁড়াও। তোমার কাছে পবিত্র জল আছে? আহো, আমি তো পাগল হয়ে গেলাম। ধোঁয়া উঠছে। আসলে আমরা আরো ছোট কিছু খুঁজছিলাম। এই দেখো, এখানে ছোট নয়, এখানে 200, মানে শুধু থাকার জায়গা 213 বা 215 স্কোয়ার মিটার, আর টেরেসা আছে 240। আর এই ফ্ল্যাটের মালিক কি বুঝতে পারেন এখানে এমন সিরিয়াস শুটিং হবে? ভাবতেই পারেননি। আমরা চিৎকার করি না। ভিডিওটা হয়তো সবাই দেখবে। আমরা ভালোভাবেই বুঝি, একদিন সবাই আমাদের দেখবে। আসলে এই কারণেই তো আমরা কাজ করি। পেন্ট হাউসে অনেকগুলো বেডরুম, বিশ্রামের জায়গা আর জাকুজি আছে। এটা কি শুধু শুটিং এর জন্য? আর অতিথিদের জন্য? জাকুজি থেকে কন্টেন্ট কবে আসবে? জানি না। এখানে আসলে খুব একটা ইন্টারেস্টিং পোস্ট করা যায় না। এই তো, মানে এমনই, হয়তো ছোটখাটো কিছু সাইটের জন্য হতে পারে। আছে জাকুজি, সিনেমা রুম আর বড় টেরেস। এই রকমই আমাদের সৌন্দর্য। আগের আমাদের ফ্ল্যাটটা ছিল 60 স্কোয়ার মিটার, আর সেখানে আমাদের খুবই টাইট লাগছে। এটা কেমন বিছানা? এটা আমাদের ঘর। এখনো এখানে ঘুমাইনি, কারণ সব জিনিসপত্র এখনো আগে ফ্ল্যাটে। তবে ধীরে ধীরে চলে আসছি। কিছু জিনিসপত্র, ক্যামেরা নিয়ে এসেছি। তলিক নাতাশার অনেক কিছু অর্জন হয়েছে। মুখ্য হবে 300 ভিউ ও 300K সাবস্ক্রাইবার। এগুলো ইউটিউবের মতোই বাটন। হ্যাঁ, এগুলো হাবের বাটন। এটা 2 লাখ সাবস্ক্রাইবারের জন্য, এটা 1 লাখের জন্য। এই দেখো, এগুলো দেয়ালে জায়গা পাবে। অন্যান্য প্ল্যাটফর্মে ছেলেমেয়েরা সফল। গত বছর লুনা রোলি এক্সহ্যামস্টার অ্যাওয়ার্ড পেয়েছিল। এটাও কি কোনো প্ল্যাটফর্ম? এটা সেই বিখ্যাত 3টি পর্নোহাব এক্স ভিডিওস এক্সহ্যামস্টারের মধ্যে পড়ে। নাতাশার কাছে শুধু পাহাড়সমান জামা কাপড়, মার্চেন্ডাইজ আর খেলনা আছে পার্টনারদের থেকে, যারা প্রাপ্তবয়স্ক কন্টেন্টের জন্য ভালো টাকা দেয়। এইরকম একটা টি শার্ট আমাদের কাছে গরম স্পোর্টস স্যুটও আছে। 2টা স্যুট বন্ধুদের কাছ থেকে উপহার পেয়েছি। এইটা ধরো, ওরা আমাকে 8ই মার্চে পাঠিয়েছিল, নতুন বছরে পাঠিয়েছিল। আমি মুগ্ধ এইটার জন্য। এর কাপড়টা দারুণ ভালো। চুক্তি অনুযায়ী ছেলে মেয়েদের কিছু শুট করতে হয়। এই গাউন পরে কি শুটিং করেছো? তুমি মাথায় ওটা কি পরেছো? যাও, ময়লা ফেলে আসুন। তোমার কি হয়েছে? মাফ করবেন, থামুন। চলুন আরেকটা উপাদান যোগ করি। বলুন তো, আপনি কি চুষতে ভালোবাসেন? কাকে? কাউকে না, চুপাচুপ। হ্যাঁ। এটা সহজ ছিল না, কিন্তু আমি আজকের নায়কদের সব ভিডিও আবার দেখে নিয়েছি। আপনারা বুঝছেন, এখানে আমি সবকিছু দিতে পারবো না, তবে সবচেয়ে মজার মুহূর্তগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করেছি। সেখানেই আমরা তারকাদের সঙ্গে মিলে ম্যাচ লটারি করছি। এখনই সাবস্ক্রাইব করো এপিসোড শেষ টেলিগ্রামে। আমি ধোভা কারমানভ। সবসময় ছেলেরা পরিণতার ছিল না। আমরা ক্যাফে, রেস্তোরাঁ কাজ করতাম। নাতাশা দান দায়িত্ব, আমি উপস্থাপকের ভূমিকায় ছিলাম। সেখানে আমিও মাঝে মাঝে কিছু একটা গুনগুন করতাম। আর মূল চাকরিতে আমরা দলবদ্ধভাবে কাজ করতাম। আমরা বড় বড় ব্যান্ডের সদস্য ছিলাম, লোকগান গাইতাম, নানা রকম দেশাত্মবোধক গল্প গানও করতাম। অসাধারণ পরিমাণ শক্তি খরচ হতো, মানে মানসিক শক্তি, কিন্তু এইসবের থেকে খুব একটা সাফল্য বা ফলাফল অনুভব হতো না। চিরস্থায়ী টাকার অভাব ছেলেদের ঝুঁকি নিতে বাধ্য করবে। এখন আমরা বড় সিনেমা বানাতে যাচ্ছি।
ঘটনাটা ঘটেছিল 10 বছর আগে। তখন তুলিকের হাতে পড়ে এক বই অ্যাডাল্ট ইন্ডাস্ট্রি। আমি এই আইডিয়াটা নিয়ে নাতাশার কাছে গেলাম। স্বাভাবিকভাবেই ও এটা মেনে নেয়নি, কিন্তু কিছু সময় পর জীবন ওকে এই ব্যাপারে দৃষ্টিভঙ্গি বদলাতে বাধ্য করলো। ক্যামেরা চালু করলাম, বসলাম যেমন বলে, আবার আদম ইভের পোশাকে। কি আর করা যাবে, তাহলে কিছু একটা কর। আর আমরা একটা দারুণ শো করলাম 5-6 মিনিটের মতো। থেমে গিয়ে আবার দেখতে শুরু করলাম, আর নাতাশা বলল, আমরা আর কখনো এমন ভিডিও করব না, সরিয়ে দেয়। কেন? আমি ভয় পেয়েছিলাম, আমার একদম ভালো লাগেনি। মানে ঠিকঠাক হয়নি বা অন্য কিছু? না, মানে খারাপ হয়নি ঠিক, কিন্তু আমার কাছে ব্যাপারটা অদ্ভুত লেগেছিল। আর তখন জানি না, হয়তো তখনও নিজেকে পুরোপুরি মেনে নিতে পারিনি। আইডিয়াটা ভুলে গিয়েছিলাম, চিরতরে নয়। পরে যখন আমরা আবার এই ব্যাপারটায় ফিরলাম, তখন আমি শান্ত ছিলাম, বললাম চলো করি। যদি প্রথম ভিডিওর কথা বলি, এখানেই যখন আমরা জুটি হয়ে ভিডিও করতে শুরু করলাম, তখনও আলাদা মজার একটা ব্যাপার ছিল। আমাদের জোর দিয়ে বোঝানো হয়েছিল পর্নোহাবে ভিডিও আপলোড করতে হবে, কারণ এতে অনেক টাকা আয় হয়। মানে, কিন্তু প্রশ্নটা ছিল কিভাবে এমন ভাবে ভিডিও করব যাতে কেউ কোনোদিন আমাদের খুঁজে না পায় বা চিনতে না পারে। তো প্রথম ভিডিওটা ছিল, সিদ্ধান্ত নিলাম শুধু নাক, খুতুনি আর বাকি অংশগুলোরই দেখাবো। সবকিছু যেগুলো এই মুখের কাছে আসতে পারে, মোটামুটি এভাবেই ভিডিও করলাম। প্রথম ভিডিওটা ছিল এমনই, দেখতে একদম সুন্দর না। আপলোড করলাম আর ভাবলাম, ব্যাস এখনই আমরা বাজিমাত করব, সবাই আমাদের দেখবে আর সঙ্গে সঙ্গে জনপ্রিয় হয়ে যাবে, সঙ্গে সঙ্গে অনেক টাকা আসবে। কিন্তু না, কেন যেন কেউ আমাদের দেখতে চাইলো না। দ্বিতীয় ভিডিওর সময় আমরা বাজি বাড়ানোর সিদ্ধান্ত নিলাম এবার পুরো মুখটাও দেখাতে হবে। তাই এই উপলক্ষে নাটালিয়া কার্ডবোর্ড দিয়ে একটা ভেনিসিয়ান মাস্ক বানাল, এমন একটা বাদামি রঙ, চকচকে করে কেটে নিয়েছিল। আবার আপলোড করলাম, আবারও কেউ দেখলো না, আবারও কারো কোনো আগ্রহ নেই। এখন কি করব? চলুন, মনে হয় মাস্কটা খুলে ফেলতে হবে, তবে যেন কেউ চিনতে না পারে। আর তখনই নাতাশা একেবারে বাজিমাত করলো, ট্রাম্প কার্ড বের করলো। সে বলে, আমি লেন্স পরবো। নাতাশা লেন্স পরে নিল। হ্যাঁ, নাতাশা লেন্স পরে নিল, একেবারে অন্য মানুষ হয়ে গেল, কেউ কোনোদিন চিনতে পারবে না। আপনারা মুখ খুলে দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে কাজ করলো? না না, একদম না। এমনকি সাধারণ দর্শকও না, মানুষ এটা দেখতেই না। তখন প্রতিযোগিতাও বেশ ভালোই ছিল। প্রথম সত্যিকারের সফল ভিডিও আমরা বানিয়েছিলাম টানা 2 বছর কঠোর পরিশ্রমের পর। আর এই 2 বছরে আপনারা কিছুই উপার্জন করেননি। উপার্জন করতাম, কিন্তু খুব সামান্যই ছিল। এমন ভাবে ভিডিও বানানো যাতে ভাইরাল হয় অসম্ভব। এখানে আন্দাজ করা যায় না, কারণ আমরা 2 বছর ধরে ভিডিও বানিয়েছি। ওগুলোতে কোনো না কোনো গল্প থাকলো, সেখানে মাঝে মাঝে বেশ জটিল ভিডিও ছিল। একদিন আমি আর নাতাশা গাড়িতে যাচ্ছিলাম, আমাদের শহরে ফিরছিলাম, তখন একটা ফাঁকা মাঠ দেখলাম। চল যেমন বলে মাঠে ঢুকে যাই। আমরা 5 মিনিটের ভিডিও করলাম। আমি ছিলাম গাড়ির স্টিয়ারিংয়ে, নাতাশা কিছু কাজ করছিল। বুম, এই ভিডিওটা জনপ্রিয় হয়ে গেল, এটা টাকা এনে দিল। তখন আমরা ভাবলাম, আমরা এত জটিল গল্পগুলো কেন বানাচ্ছি, যখন দেখছি মানুষ আসলে এমন কিছুই চায়। এখনো তোমরা ভাবনা চিন্তা করো। গুরুত্বপূর্ণ। আমাদের এটা ভালো লাগে, আমি মজা পাই, আমি খুব উপভোগ করি এটা। এখন আমরা বেলগ্রেডে, সার্বিয়ার রাজধানী এবং বলকান অঞ্চলের অ্যাডাল্ট কন্টেন্টের কেন্দ্র, আর এখানকার যুগোস্লাভ যুগের দারুণ সব দালান বাড়ি, যেখানে ঠিক ততটাই দারুণ সিনেমা শুট হয়। বেলগ্রেডে থাকে তোমা আর ভোগা, ওরাও দম্পতি, রাশিয়া থেকে এসেছে আর খোলামেলা ভিডিও বানায়। এটা ড্রাইভারদের জন্য এটিএম। গাড়ি নিয়ে এসে টাকা তুলে নিল। দারুণ কাজে লাগে, কারণ এখানে বেশিরভাগ সময়ই নগদ দিনারেই লেনদেন করতে হয়।
শহরের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে শক্তিশালী দানুব নদী। জলটা খুব একটা পরিষ্কার নয়, কিন্তু নদীর ধারে হাঁটতে আর প্রকৃতির মাঝে কন্টেন্ট তুলতে ছেলেরা খুবই পছন্দ করে। আমি তো এমন জলে একদমই ডুব দিতাম না, সত্যি বলছি। না, আমিও না। আমি তো কাউকে এখানে সাঁতার কাটার পরামর্শ দিই না, কারণ বেলবোর্ডের 12 লাখ বাসিন্দার সব বর্জ্য সরাসরি এখানেই ফেলা হয়, কোনো পরিশোধন ছাড়াই। সরাসরি মানে টয়লেটের বর্জ্য। তবুও দেখছি কিছু বাচ্চা স্নান করছে, তবে অবশ্যই তারা লুহানস্ক থেকে নয়। ভোভা আর তোমার হাবে 65 মিলিয়ন ভিউ হয়েছে, আর এই ভিউ পেতে ছেলেরা অনেক ঝুঁকি নিয়েছিল। আপনি এখানে একা বসে থাকতে ভয় পান না। এইসব ভিডিওতে ছেলেদেরকে বাইরের পথচারীরা দেখে ফেলেছিল, কিন্তু শুটিং চলতেই ছিল। সবকিছুই হট কন্টেন্ট আর অ্যাড্রেনালিনের জন্য। দেখো বাতি ঘরটা, হ্যাঁ মজার। ওটার আড়ালে লুকালে কেউ আমাদের খুঁজে পাবে না। আইনের দিক থেকেও বিপদের আশঙ্কা ছিল। 2 জন পরিচিতের সমস্যা হয়েছিল। একজনকে রাশিয়া ছেড়ে চলে যেতে হয়েছিল, তারা যুদ্ধের আগেই চলে গিয়েছিল। আরো কিছু ছেলে আছে যাদের সম্প্রতি সমস্যা হয়েছিল, তারা এখনো রাশিয়াতেই থাকে, মানে ছোট একটা শহরে। এখানে সবাই সবাইকে চেনে। ওই মেয়েদের একজনের সহপাঠী একটু বেশি কৌতূহলী, তারা যাদের সঙ্গে কন্টেন্ট বানায় সে পুলিশে অভিযোগ করেছিল। তারা ব্যাপারটা মিটিয়ে নিয়েছিল, কিন্তু আদালতের মাধ্যমে তাদের ওপর প্রশাসনিক মামলা চাপানো হয়েছিল। এখন মনে হচ্ছে তারা দেশ ছাড়তে পারছে না। আসলে তুমি প্রাপ্তবয়স্কদের কন্টেন্ট বানাচ্ছ বলে কোনো সমস্যা নেই। সমস্যা হলো তুমি সেটা প্রকাশ করছো। আমাদের ছেলে মেয়েরা নানাভাবে প্রমাণ করার চেষ্টা করছিল যে তারা কন্টেন্ট আপলোড করে না। কিভাবে কাউকে জেলে পাঠানো যায় যে শুধু নিজের সঙ্গীর সঙ্গে ভালোবাসার সম্পর্ক করছে। এখন ধরো তোমাদের একটা চ্যানেল আছে পনাবে, এটা তো ছড়িয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তাই তবুও আমরা ঠিক করলাম একটু বেশি বৈধ কোনো দেশে চলে যাব, যেখানে নিশ্চিন্তে ঘুমানো যায় আর ভয় থাকে না যে পাশের কেউ তোমার কি কাজ সেটা নিয়ে নালিশ করবে। এটাই আবার সার্বিয়ান স্বাধীনতার আরেকটা দিক। দেয়ালে কিছু লেখা আছে বিকৃত রুচির মানুষদের নিয়ে। এক সময় তোমা নিয়মিত প্রার্থনা করত আর ভাবতেও পারেনি সে একদিন এত পাপ করবে। হ্যাঁ, আমি সম্ভবত 18-22 বছর বয়স থেকে পেন্টেকোস্টাল চার্চে যেতাম। আমি খুব ভালো মেয়ে ছিলাম, সব সময় স্কুলে ভালো পড়তাম, ইউনিভার্সিটিতেও ভালো পড়তাম। এটাও হয়তো কোনোভাবে আমাকে জ্যোতিষীদের কাছে নিয়ে গেছে, কারণ আমি সব সময় খুব ভালো মেয়ে ছিলাম। এটা কি প্রভু ঈশ্বর, তুমি তো আমার প্রতি তেমন দয়ালু নও কেন? ভগবান, তুমি তো আমার সঙ্গে একটু দুষ্টুমি করেছো। দুষ্টুমি করতে লেগেছিল নাকি? হ্যাঁ, এতে আমি সম্ভবত আরো বেশি স্বাধীনতা অনুভব করি। এটা বেলগ্রেডের ছেলেদের উঠান। যদি এই এলাকাটার ওপর দিয়ে উড়ে দেখা যায় লাল ছাদ, প্যানেল বাড়ি, গির্জা ছাড়াও পাশেই কালো স্মৃতিস্তম্ভওয়ালা কবরস্থান। সংক্ষেপে সুন্দর ভিডিওর জন্য এখানে লোকেশন আছে। মাটিতে এলে আবারও গ্রাফিতি দেখা যায়। এখানে টম সম্পর্কে কিছু লেখা, কিন্তু এটা ভোভা আঁকেনি। বাসটা মনে হচ্ছে আলু সরবরাহ করছে। এখানে কি কিছু বিক্রি হচ্ছে, কিন্তু ধোভা কিছুই জানে না। শুরুতে ছেলেরা 500 ইউরোর মধ্যে কিছু ভাড়া নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ওই দামে শুধু বেজমেন্ট ফ্লোরই দেওয়া হচ্ছিল। আসলে এটা অস্বস্তিকর। পাশেই পথচারীরা, এখানে শুটিং, তবুও স্বস্তি লাগছে। আমরা যদি এই ধরনের কাজ না করতাম তবুও মনে হয় এটা সমস্যা হতো। যখন তুমি বসে থাকো, ধরো টেবিলে বা টিভি দেখছো, তখন জানালাগুলো নিচে আর মানুষজন হেঁটে যায় আর বারবার উঁকি দেয়। বাড়িতে অপেক্ষা করছে কুকুর যেন কামড়ে না দেয়, তাই আগে খাওয়াতে হবে। আপনি যখন ভিডিও করেন তখন কুকুরটাকে কোথাও আটকে রাখেন? না, আমরা যখন ওকে আটকে রাখতাম তখন বারান্দায় রাখতাম। ও তখনই কাঁদতো, চিৎকার করতো আর এমন করতো। কাঁচের ওপর জিভ ঘষতো, মানে দৃষ্টি আকর্ষণের জন্য। দেখতে অদ্ভুত লাগে। সে কাঁচ চাটে শুধু। হ্যাঁ, ঠিক তাই। আর কাঁদে, বেরোতে চায়। আমরা ভিডিও করি, ও বুঝে যায় কখন ক্যামেরা অন, আলো জ্বলে। তখন বলি, মনিকা জায়গায় যাও। ও তখন নিজের জায়গায় শুয়ে থাকে। আমরা মাঝে মাঝে ওর জায়গা বদলাই, যাতে ভিডিও করি তার উপর নির্ভর করে। তারপর ও এটা করে সব শেষ হলে ক্যামেরা বন্ধ করি, সরিয়ে রাখি, বলি মনিকা পারো চলো। পরীক্ষা করে কে করছে। ফ্রেমে চলে আসে। শুধু আয়নার মাধ্যমে হয়েছিল। আসলে ও অংশ না নিলে তেমন কোনো সমস্যা নেই। এটা তো তোমাদের কোনো ভিডিওর শুরু অংশের মতো লাগছে। আহা না, ঠিকই আছে। এরকম শুরু কখনো হয়েছিল? না, এসি নিয়ে না, তবে অবশ্যই হয়েছে। হুস কি গরম।
বাহ, সাহায্য দরকার। এসি নিয়ে কিছু পাইনি, কিন্তু সঙ্গে সঙ্গে সৎমায়ের গল্পে গিয়ে পড়লাম। আরেকটা কেকও পেয়েছি। হ্যাঁ, কিন্তু আমি তেমন কেক পছন্দ করি না। এটা কি ফেলে দেব এখন? বাবা খেয়ে নেবে। তোমরা কি ভাবো কিভাবে নতুন ভিডিও শুরু করব? এখন আর তেমন ভাবি না। একসময় আমরা চেষ্টা করতাম নকল করতে, মানে যেটা হোম পেজে আছে ঠিক সেভাবেই করতাম। ওটা একদমই জনপ্রিয় হয়নি। ওটা করলে মনে হয় অস্বাভাবিক আচরণ করছি। তুমি তখন মুখস্থ বলো, সবকিছু অপ্রকৃত মনে হয়। আমি অনেক দেখেছি অপ্রকৃত, মনোবল কমে যায়। আমরা বেশিরভাগ কন্টেন্ট এখানেই শুট করো না, জায়গা বদলা। হ্যাঁ, আমরা বেশিরভাগই এখানে শুট করি। শুধু বিছানা, সোফা, চেয়ার, রান্নাঘর, টেবিল বদলাই। টেবিলটাও। হ্যাঁ, আগে যখন আমরা মস্কোতে থাকতাম তখন ফ্ল্যাটটা তেমন ভালো ছিল না। তখন আমরা প্রায় হোটেল বা দৈনিক ভাড়ার ফ্ল্যাটে শুট করতাম। এখানে আমরা সেটা করি না। কিন্তু দর্শকদের কি কিছু যায় আসে যে সব সময় একই ইন্টেরিয়ার? আসলে আমার মনে হয় হ্যাঁ, কারণ অনেক মডেল আছে যাদের শুধু একটা বিছানা, সেখানে শুধু ভঙ্গি বদলায় আর আলো একটু পাল্টায়। শুধু আমাদের জন্য আমরা কন্টেন্ট আর লোকেশন বদলাতে ভালোবাসি, কারণ এতে নতুন অনুপ্রেরণা আসে। কারণ এখন তো ভোভা তো আর একদমই সোফা পছন্দ করে না। যখন আমাদের মধ্যে আলোচনা হয় এখানে কোথায় শুট করব, আমি বলি চল সোফাতেই করি। সে বলে শুধু সোফায় নয়, আমরা ভিডিও শুট করিনি। ভোভা মনোযোগ দিতে পারেনি। না, মানে এখন আর ভালো লাগে না, একদম বিরক্ত লাগছে। তাই আমি ছবিগুলো বদলে দিলাম। এগুলোই তো আমাদের মোটিভেশন। প্রস্তুত না, শুরু করলাম। মানে কাজ তো করতেই হবে। মনে হচ্ছে এই এপিসোডে মোটিভেশন গুলো সোফাতেও কাজ করেছে। প্রায় সব মোটিভেশনই টাকার ব্যাপারে, এমনকি ওদের ওয়েফের নামও টাকার প্রবাহ। রান্নাঘরটা কালো, দেখতে সুন্দর আর ভিডিওতেও ভালো লাগে, কিন্তু এটা ব্যবহারিক না। এখানে সব সময় দাগ পড়ে, এগুলো পরিষ্কার করাও ঝামেলা। আর ক্যামেরায় তো সঙ্গে সঙ্গেই দাগগুলো দেখা যায়। এই দাগগুলো এখন দেখা যাবে। এই রান্নাঘরটা ভিডিওতে অনেকবার ব্যবহার করা হয়েছে। আমাদেরটা একদম ছোট। ক্যাবিনেটগুলো রেকুইজিট আর খেলনায় ভর্তি। রুবিক্স কিউবও ব্যবহার করা যেতে পারে। রুবিক্স কিউব আমি ছুঁয়েছি সমস্যা। না, এখানে সবকিছুই ছোঁয়া যায়। আমি আর ভোভা অনেক জায়গায় কাজ করেছি। এটি বিক্রয়কর্মী, সব ধরনের ব্যবস্থাপক, সহকারী ইত্যাদির কাজ। তারপর ভাবলাম আর না, 30,000 রুবলের বেতনে আর চলবে না। আমাদের এখন নিজেদের আরো বেশি মূল্য দেওয়া শুরু করা উচিত। আর ভলোদিয়া 2 মাস বেতন ছাড়াই কাজে গিয়েছিল। আমি 2 মাস ধরে ইন্টারভিউ দিয়েছি, আর তখন আমাদের ক্রেডিট কার্ডগুলো পুরোপুরি শূন্য, মানে ঋণে চলে গিয়েছিল। তখন আমরা আমার এক বান্ধবীর কথা মনে করলাম, যার এক বন্ধু ওয়েবক্যামে কাজ করত। আর আমরা তখন বললাম, হাহা, 8 ঘন্টা ক্যামেরার সামনে বসে থাকা তো যেন বোকা লোকের কাজ। বুবু হয়তো আরো আধা মাস ভাবলাম, এটা হয়তো খারাপ আইডিয়া না। আমরা প্রথম ভিডিওগুলো আপলোড করলাম। কিছু মজার ব্যাপার ছিল, ইউটিউবের থেকে আলাদা ছিল, কারণ ইউটিউবে প্রথম ভিডিও দিতাম, ভাগ্য ভালো হলে 7টা ভিউ হতো। ওগুলো তো আসলে তোমার নিজের ভিউ, যখন তুমি বারবার পেজ রিফ্রেশ করো। এখানে এক রাতেই আমাদের প্রায় 400টা ভিউ হয়েছিল। আমরা অবাক, এইভাবেই শুরু করলাম। 2 দিনে আমরা প্রায় $70-80 আয় করেছিলাম। ভাবলাম এটাই আমাদের প্রথম উপার্জন। আসলে আমরা সবকিছুই করতাম, সব ফ্রি করতাম। আমরা একেবারেই জানতাম না কি করতে হয়। এই তো তারপর আমাদের দেখা হলো কিছু ছেলে মেয়ের সঙ্গে যারা নিজেরাও স্ট্রিম করত। তারা বলল একটা ক্যামেরা কিনে নাও, দরকার হলে ঋণ নিয়ে ইনভেস্ট করো। আমরাও তাই করলাম, আর সত্যি আমাদের আর্থিক লেনদেন অনেক বেড়ে গেল। ওরা বলল একটা গোলাপি খেলনা কিনে নাও, নাম লাশ, দরকার হলে ঋণ নিয়ে কিনো, ওটা টাকা এনে দেবে। আমরা বললাম ঠিক আছে, কিনলাম। ধোভা তখন সিদ্ধান্তের মুখে, কনস্ট্রাকশনে যাবে নাকি এমন জগতে ঢুকবে যেখান থেকে আর ফেরা যায় না। কারণ আমি এখানে আসার আগে অনেক জায়গায় কাজ করেছি। আমি বুঝি শারীরিক পরিশ্রম এমন কিছু যার সঙ্গে আমি আর জড়াতে চাই না। আমি চাই এই ধরনের কাজে শুধু আনন্দের জন্য যুক্ত হতে, যখন নিজের বাড়ির জন্য কিছু বানাই বা কাউকে সাহায্য করি। কিন্তু যখন এই কাজটাই তোমার আয়ের উৎস হয়, তখন সেটা অযথা সস্তা হয়ে যায়। ছেলেদের ভিডিও ইরোটিকার যুক্ত ছিল না। ধোভা তখন ভিডিও এডিটিং শিখছিল। আমরা সিরিয়াল নিয়ে বলবো।
আমাকে একটা গল্প বলো। তোমা তো লটারিও করতো আর মাঝে মাঝে খুব জ্ঞানী কথা বলতো। আপনি যদি এই বছর খারাপ ব্যবহার করে থাকেন, তবুও যদি উপহার চান, তাহলে এই ভিডিওতে একটা লাইক দিন আর আপনি অটোমেটিক ভাবে ভালো ছেলে মেয়েদের তালিকায় চলে যাবেন। সত্য কথাই বলেছে, সব ঠিক, লাইক দাও। যেমন না, এখন বড়দের মতো শুরু করো। তো আসলে আমরা একটা ওয়াইনের বোতল কিনলাম আর সাইটে রেজিস্ট্রেশন করলাম, এটাই তখন আমরা জানতাম। আর আপনার জীবন বড়দের কন্টেন্টের আগে আর এখন, মানে মানসিক অবস্থা নৈতিক দিক থেকে কেমন? নৈতিক আর মানসিক অবস্থা আরো ভালো হয়েছে, কারণ এখন তুমি শান্ত আর কিছুতেই নির্ভরশীল নও। তোমার হাতে এখন যা খুশি করার সময় আছে, তুমি যা কিছু করতে চাও তার জন্য তোমার হাতে সময় আছে। আগে শুধু অফিসে যেতে 2 ঘন্টা লাগতো, বাস, ট্রলি, লোকাল ট্রেন, ট্রাম ধরে, আর ফেরার সময়ও 2 ঘন্টা। মানে এখন দিনে অন্তত 4 ঘন্টা বাড়তি ফ্রি সময় পাওয়া যাচ্ছে। ঘুম থেকে উঠে বিছানায় শুয়ে অফিসে যাচ্ছে। আজ তোমাদের সঙ্গে দেখা করার আগে ও দ্রুত একটা ভিডিও এডিট করে ফেললো আর ইতিমধ্যেই বেশ ভালো অঙ্কের টাকা রোজগার করলো। মাত্র 1 ঘন্টার কাজেই $200। আর তলিক আর নাটাশা তো আবার মজার ছড়ো যোগ করছে। কি মনে হচ্ছে এটা আবার হয়ে গেল। কি হয়েছে? আমি এঁকেছি। তুমি কি এঁকেছো? আমার মনে হয় আসলে এটা হচ্ছে কারণ আমি কোনোদিনও দেখিনি। শুটিং এ সবসময় কিছু না কিছু ঘটে, কখনো তলিকার মোজা ফ্রেমে আসে। হ্যাঁ, ওগুলো ফ্রেমে আসে যখন ভুলে সেগুলো খুলে ফেলা হয় না। আর এডিটিং এর সময় হঠাৎ বোঝা যায় ওগুলো আসলে দিদিমার বোনা মোজা। শোনা যায় অনেক সময় স্বামীরা সেক্সের আগে পুরোপুরি কাপড় খুলে ফেলেন, কিন্তু মোজা খুলতে ভুলে যান। এটা একেবারে ক্লাসিক ব্যাপার। স্বামীদের নয়, হ্যাঁ, পুরুষদের ক্ষেত্রে। ক্যামেরাম্যান এবং অভিনেতা যখন একই ব্যক্তি হন তখন এটা কঠিন। এটাই সবচেয়ে কঠিন। প্রতি 2-3 মিনিট পরপরই আলো বদলাতে হয়, অ্যাঙ্গেল বদলাতে হয়। অনেক সময় এমন হয় ইচ্ছা করে নিজের মাথা ফ্রেম থেকে কেটে দিই যাতে স্ক্রিনে কি হচ্ছে সেটা দেখতে পারি, কারণ আমরা ফ্রেম থেকে বেরিয়ে যেতে পারি বা অন্যদিকে কিছু ভুলও হতে পারে। মানে সব সময় নিয়ন্ত্রণ করতে হয়। যখন আমার মাথা ফ্রেমে থাকে না, তখন বেশিরভাগ সময় সেটা সেই অবজেক্টের দিকে তাকিয়ে থাকে না যার সঙ্গে আমি কাজ করছি, বরং এইভাবেই পুরো ব্যাপারটা দেখতে লাগে। এটা ফ্রেমে ধরা পড়তো অদ্ভুত লাগতো। আমরা যখনই ইউটিউবের জন্য ভিডিও করি, প্রায় টলিয়া ওখান থেকে কিছু অংশ কেটে দেয়, কারণ আমরা মাঝে মাঝে নিজেদের ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারি না। কান চুলকাই, নাক চুলকাই, সে চুলকায়। একবার সে নিজের নাক চুলকাচ্ছিল, তারপর আর ওই অংশটা গুরুত্বপূর্ণ ছিল, তাই ওকে একটা গোল চিহ্ন বসাতে হয়েছিল কিছুক্ষণের জন্য। মুখ দিয়ে ঢেকেছিল। তুমি কি মনে করো এটা কি তোমাকে কাজের মধ্যে মনোযোগ দিতে কোনোভাবে বাধা দেয় না? বাধা দেয়, কিন্তু এর সাথে লড়তে শিখতে হয়, কিছু করার নেই, মানিয়ে নিতে হয়। ট্যাবলেট। হ্যাঁ, অনেক কিছুই ট্রাই করেছি। এখন একটা দারুণ মিরাকল ওষুধ পেয়েছি যেটা খেলে আর কিছুই মাথায় আসে না। বিজ্ঞাপন দেওয়া যেত, কিন্তু আমাদের টাকা দেয়নি। কাজের আগে আমি একটা খুব ভালো জেল পেয়েছি, ওটা খাই আর সব ঠিক। এটা জেল বাহ্যিক ব্যবহারের জন্য না, অভ্যন্তরীণ ব্যবহারে শুটিং আগে খাই। আর আসলে সারাদিনই ফুরফুরে থাকি, মজা লাগে। তাহলে কি সারাদিন শুটিং করতে হয় নাকি শুটিং শেষ করেই নিজের কাজে চলে যাও? সবকিছুই তোমার ইচ্ছেন্ত চলে, সোজা কথায় মোটর। শুধু মোটর চলে যায়। শুটিং ছাড়াও আমাদের এসব নিয়ে কোনো সমস্যা নেই। সবকিছু যেমন বলে ঠিকঠাক চলছে। আর কি, শুধু যখন কয়েক ঘন্টা ধরে শুটিং চলে তখন এটা অসম্ভব হয়ে যায়। যেমন আমি শুনেছি আগে পর্নোতে এমন হতো, তখন কম সামাজিক দায়িত্ব সম্পন্ন মেয়েদের ভাড়া করা হতো, তাদের পর্সো সেট বলা হতো। মানে যখন টেকনিক্যাল কিছু ব্যাপার চলতো তখন তারা শুটিং এ থাকতো না, একদম ক্যামেরার বাইরে থেকে শুধু পুরুষদের প্রস্তুত করত। এইরকমই ম্যাজিক জেল তখন ছিল না।
সম্ভবত হ্যাঁ। বাজেট বেশি হলে হয়তো এখনো এটা ব্যবহার করে। মানে টলিয়া যেটা ব্যবহার করে সেটা এই জন্য না যে ওর দাঁড়ায় না, না, সব ঠিক আছে, সব দারুণ। ওর সবকিছুই ঠিকঠাক আছে আসলে। হ্যাঁ, সব স্বাভাবিক। এটা শুধু কয়েক ঘন্টা কাজ করতে দেয়, কারণ এটা সহজ নয়। অথবা অনেক সময়, যেমন আমার ক্ষেত্রে, আমার একটা সমস্যা আছে, যদি ফ্ল্যাটে মেঝে ঠান্ডা হয় আর আমি বারবার এদিক ওদিক দৌড়াচ্ছি, তখন পা ঠান্ডা হয়ে যায়। আর যেমন বলে তখন আমাকে বিরতি নিতে হয়, বসে চা বা কফি, কিছু গরম কিছু খেতে হয়। আর এইসব করার পরেই আমি প্রস্তুত থাকি। একটা গরম পানির বালতি, আলুর ভাপ নাও, সবকিছু সরিয়ে ফেললাম। এখন আমি আবার পর্নোস্টার, তাই তুমি সঙ্গে সঙ্গে দেখো আমি তো মোজা পরতে ভুলে গেছি। আমি খালি পায়ের মেঝেতে হাঁটতে পারি না। আমার দরকার যেন আমার পা সব সময় গরমে থাকে, যদি হঠাৎ শুটিং শুরু হয়ে যায়। শুটিংয়ে তোমার চোখে পড়েছে কখনো? নিয়মিত আসলে কি হচ্ছে, তুমি কি অনুভব করো? মানে এটা একটু টান টান লাগে, একটু জ্বালাও করে স্বাভাবিকভাবেই, তারপর চোখ লাল হয়ে যায়। তাই যদি দিনে 2টা শুটিং থাকে, তাহলে প্রথম শুটিং নিয়ে কোনোভাবেই মুখে টার্গেট করা যাবে না। অথবা যদি মুখে হয়, ভাবি শুধু যেন চোখে না লাগে, আফসোস হয়ে যায়। তাহলে কি দৌড়ে ধুয়ে ফেলো নাকি? হ্যাঁ, আর লালচে ভাব কমানোর জন্য ড্রপও ব্যবহার করি। ওহো, প্লাম্বার চলে এসেছে। হাসি। তুমি জানো চোখে লাগানো যাবে না, ভাবে নিয়ন্ত্রণ করবে না, এটা একদম নিয়ন্ত্রণের বাইরে। কখনো কখনো যখন বলে চোখে না লাগাতে, আমি বলি তুমি করো, তাতে অবস্থা খারাপ হয়। এখানে সবটাই ভাগ্যের ওপর নির্ভর। আমার তো যেভাবেই হোক ভালোই লাগে। ছেলে মেয়েদের ইন্টিমেট ভিডিও আসলে পারিবারিক ব্যবসা। শুধু এটুকুই নয়, তারা মাঝে মাঝে পার্টনার বদলায়, এমনকি একা চলে যায়। খুব সুন্দর। প্রথমে আমি শুটিং করতে গিয়েছিলাম, আর যখন আমি গিয়েছিলাম তখন আমার হাতে ছিল মাত্র 10 দিন। আমি বুদাপেস্টে শুটিং করেছিলাম। ওই 10 দিনে আমার 5টা শুট ছিল। আমরা আগেই ভেবেছিলাম আমরা প্রস্তুত, কিন্তু দেখা গেল মানসিকভাবে আমরা প্রস্তুত ছিলাম না, যদিও আমরা 1 বছরের বেশি সময় প্রস্তুতি নিয়েছিলাম। আমরা এই ধারণাটা অনেকদিন ভেবেছি। এবার সময় হয়েছে প্রাপ্তবয়স্কদের ইন্ডাস্ট্রিতে সত্যিকারের প্রাপ্তবয়স্কদের মতো কাজ করার। আমার জন্য মানসিক ভাবে কঠিন ছিল, টলিকের জন্য কঠিন ছিল। আমরা যোগাযোগে ছিলাম, কিন্তু এক সন্ধ্যায় আমরা সবকিছু একসাথে কাটিয়ে উঠেছিলাম। একটু ঝামেলা হয়েছিল, এইসব কিছু, তারপর সব ঠিক। পরের দিন আমরা শান্তভাবে কথা বলছিলাম। তারপর যখন আমাদের কাছে কোলাবোরেশনের জন্য লোকজন এলো, আর আমি একটা দৃশ্য শুট করছিলাম যেখানে ছিল একজন পুরুষ, আরেকজন পুরুষ আর একজন নারী, টলিকও ছিল সেখানে, আমার সঙ্গে না। শুট করছো? হ্যাঁ, শুট করছিলাম টলিকে অন্য এক মহিলার সঙ্গে দেখলাম। কিন্তু যখন আমি শুট করছিলাম তখন আমার মাথায় কোনো ঈর্ষা বা অন্য কিছু আসেনি। আমি অ্যাঙ্গেল খুঁজছিলাম, এসব করছিলাম, ভাবছিলাম ভিডিওটা খারাপ না হয়। সন্ধ্যায় লোকেশন থেকে বাড়ি ফিরলাম, তখন একটু খারাপ লাগতে শুরু করলো, কিন্তু এটাও আমরা আবারও কয়েকদিনের মধ্যে সবকিছু পার করে হজম করে নিয়েছি। সব ঠিক আছে। আর পরের যেসব কোলাবোরেশন হয়েছে সেগুলোতে আমরা স্বাভাবিকভাবেই নিয়েছি, কারণ আমাদের পরিবার আছে। আমরা এত কিছু পার করেছি, 15 বছর ধরে একসঙ্গে আছি। তাতে কি আমরা একে অপরের থেকে যাবি বা কোথায়? আমার কথা যদি বলো, আমি তো দুনিয়ার কোনো পুরুষের ওপরই দাবি করি না। মানে আমাকে নিয়ে বা আমার জন্য কারো ঈর্ষা করার কোনো দরকার নেই। আমি হয়তো আমাদের সম্পর্ক নিয়ে কিছু বলবো, আর আমি বলবো আমাদের সম্পর্ক অনেক ভালো হয়েছে, অনেক বেশি মজবুত হয়েছে, একেবারে নতুন এক স্তরে পৌঁছেছে। এটা কেন করা হয়? আসলে আবারও বলি, মূলত বৈচিত্র্য আনার জন্যই, সম্ভবত সেটাই প্রধান উদ্দেশ্য। দর্শক বিনিময়। হ্যাঁ, দর্শক বিনিময়। তাহলে তোমরা দুজনেই কি একই ভিডিও পোস্ট করো নাকি অন্যভাবে? ভিন্ন। সবাইকে আলাদা ভিডিও করি। কখনো 3 জন, কখনো 4 জন মানুষ থাকে, মানে বিভিন্ন ধরনের দৃশ্য হয়। ঝি আমরা না, আসলে নয়। নাতাশা এটা বিশ্বাসঘাতকতা বলে মনে করে না। এমনটা হতে পারে না যে আমি ওখানে খুব মজা পাচ্ছি, না, এমন কিছু হয় না। প্রতারণা করলো। ঠিক আছে।
বেলগ্রেডে তোমা আর ভোভার অনেক পরিচিত আছে যারা একই কাজ করে, কিন্তু কোলাবোরেশন নিয়ে তাদের মতামত একেবারেই আলাদা। আমরা বন্ধুদের সঙ্গে মিশি, আমরাও সবাই চেষ্টা করি কোনো একদিন সময় বের করতে, একসাথে কিছু করার চেষ্টা করতে। কিন্তু আমাদের কাছে একসাথে করা মানে এই নয় যে আমরা একে অপরের জায়গা বদলাবো বা কিছু করব, বরং তারা শুধু পেছনে থাকবে। ওখানে আমার মা, ভাই, আরো কিছু আছে। কমেন্টে লেখে তোমরা কবে একে অপরের জায়গা বদলাবে, কবে সবাই একে অপরের সঙ্গে ঘুরে ঘুরে করবে। আর আমি নিশ্চিত যখন তুমি এটা করবে তখন তারা বলবে তুমি কবে অন্যদের সঙ্গে এটা করবে, তুমি কবে অন্যদের সঙ্গে করবে, তারপর আবার কিছু বলবে। উফ, কি দারুণ চরিত্র। চার্চে যাওয়া সত্ত্বেও টম ছোটবেলা থেকেই দুষ্টু জিনিসের প্রতি আকৃষ্ট ছিল। একটা টেলিভিশন চ্যানেল ছিল রেন টিভি, 12টার সময় ওরা এরোটিক কিছু দেখাতো। আমি আর মামাতো বোন প্রথমে সেই জিনিসগুলো দেখতাম। আমার বয়স ছিল 9-10 বছর। ভাবতাম কিভাবে বুঝবো আমার কোনো নির্দিষ্ট উদ্দেশ্য আছে কিনা। হয়তো আমার উদ্দেশ্যই পর্ণ অভিনেত্রী হওয়া। তাহলে আগে অভিনেত্রী হওয়ার চেষ্টা করতে হবে, তারপর পর্ণ অভিনেত্রী হওয়া যাবে। শেষমেশ জীবন নিজেই এমন ভাবে নিয়ে এসেছে। তুমি গেস্টাল্ট খুলেছিলে। হতে পারে, হতে পারে। আর মোটের উপর আমি কোনো আফসোস করি না। ছেলেরা নিজেরা বড়দের কন্টেন্ট বেশিরভাগ সময় কাজের জন্য দেখে, আর ধরো যখন ভোভা পর্ণ দেখে তখন তুমি ঈর্ষা পাও। না, একদমই না। কাম কি আছে? আমরা ট্যাটু করিয়েছি। আগুন চিহ্ন, যেমন আগুন, মাটি, বাতাস থাকে, আমরা আগুনের চিহ্ন তাই করিয়েছি। ধোভারও তোমার অনেক ট্যাটু আছে, কিন্তু সবচেয়ে জনপ্রিয়তা এসেছে ফিতের জন্য, যদিও সেগুলো দেখা যায় না। তুমি তো বুঝতেই পারছো, হাজার হাজার পুরুষ তোমার স্ত্রীর সঙ্গে অ্যাডাল্ট কন্টেন্ট দেখে। ওরা দেখে সেই মুহূর্তে কিছু অনুভব করে। তুমি এটা নিয়ে কি ভাবো? ঠিকই আছে, আপ লাগে না, ঈর্ষান্বিত না, একবার ইন্টারনেটে এমন একটা ঘটনা ঘটেছিল যখন কয়েকজন ছেলে জাতীয় পোশাক পরে বসেছিল। ওরা মুসলিম ছিল, আর ওরা বলছিল এই মেয়ে ইউটিউবে ব্লগ বানায়, মানে ওর ওপর সবাই ঝাঁপিয়ে পড়েছে, মানে ও স্বর্গে যেতে পারবে না। এই তো এসব নিয়ে চিন্তা করা উচিত না। আমরা ইউটিউবে ভিডিও বানাই না, নিশ্চিতভাবেই স্বর্গে যেতে পারবো না। ওই ভিডিওতে ছেলেরা মেয়েটার কথা বলছিল, এক ছেলে কমেন্ট করলো, এখন তো তোমরাও স্বর্গে যেতে পারবে না। ছেলেদের মতে সাবেক যুগোস্লাভিয়ায় অনেক কিছুই স্বীকৃত। একবার আমরা সার্বিয়ায় ছিলাম, তখন কৌতূহল হয়েছিল কিছু ম্যাগাজিন কিনতে যেগুলোতে প্রাপ্তবয়স্ক কন্টেন্ট থাকে। প্রাপ্তবয়স্ক কন্টেন্ট সার্বিয়ান? হ্যাঁ, বসনিয়ান ছিল না, আমার মনে হয় এখানে বিভিন্ন মুদ্রা ছিল। আমার মনে হয় স্লোভেনিয়ান বেশি ছিল। হাঙ্গেরির সাথে? হাঙ্গেরি আমাদের নয়। ভিসার জন্য হ্যাঁ। হাঙ্গেরিতে যেতে চাও? হ্যাঁ, ইচ্ছা আছে ওখানে যাওয়ার। ভাবছি সার্বিয়াতে রেসিডেন্স পারমিট পেলে সেঙ্গেন ভিসা করাবো, আর প্রথম যেখানে যাব আশা করি সেটা হবে হাঙ্গেরি। হাঙ্গেরি তো আসলে প্রাপ্তবয়স্কদের জন্য ইউরোপের হলিউড। মূলত সবাই ওখানে যায় কেন? অনেকেই ওখানে যায় বড় বড় স্টুডিওতে কাজ করতে, কিন্তু কারণ আমরা একদম সেই রকম পর্ণ অভিনেতা নই, যেমন ওখানে 10 জন পুরুষ, 20 জন নারী ইত্যাদি থাকে। আমাদের কন্টেন্ট শুধু পারিবারিক কন্টেন্ট। বড় স্টুডিওতে কাজ করা আর ট্যুরে যাওয়া সব সময় লাভজনক হয় না। এমনও হয়েছে আমি ট্যুর বাতিল করেছি, কারণ দামটা আমার পছন্দ হয়নি, কারণ আমি যেটা নিয়ে যেতাম সেটাই নিয়ে ফিরে আসতাম। কিন্তু কারণ আমাকে নিজেই টেস্টের জন্য টাকা দিতে হয়, নিজেই হোটেলের জন্য টাকা দিই, নিজেই টিকিটের জন্য টাকা দিই। কখনো কখনো কিছু স্টুডিও থাকে যারা ভিসা, টিকিট সবকিছুর খরচ দেয়, কিন্তু সবাই দেয় না। আর শুটিং এর দিনের জন্য আমাকে খুবই কম টাকা অফার করেছিল, আর এতে আমার কোনো লাভ দেখিনি। আমি বরং বাড়িতেই থাকবো, আমরা নিজেরাই কন্টেন্ট বানাব আর অনেক বেশি টাকা উপার্জন করব। আপনি যদি বুদাপেস্টে যেতে পারতেন তাহলে কোন স্টুডিওর সঙ্গে চুক্তি করতেন? ব্রাজার্সের মতো স্টুডিও হলে। আর যদি আপনি ব্রাজার্সের সঙ্গে চুক্তি করতেন তাহলে কি বদলাত? ওটা হলে তো আমরা বিশ্বজোড়া খ্যাতি নিয়ে কথা বলছি। হ্যাঁ, একেবারে আসল খ্যাতি। কিন্তু মনে হয় এর জন্য আদর্শ হলে তো ওখানেই জন্মানো উচিত। এটাই তো সবচেয়ে টপ বলে ধরা হয়। তুমি যদি ব্রাজার্সের সঙ্গে থাকো তাহলে সবকিছুই দারুণ। আমার মনে হয় ঠিকই বলেছো।
এটাই চূড়া, চূড়ারও চূড়া। এই ধরনের কাজে খুব সহজেই কোনো অস্বস্তিকর রোগ ধরে যেতে পারে, আর সেটা একেবারেই করা যাবে না। আমরা তো শুধু প্রতিরোধের জন্যই নয়, নিয়মিত চেক আপ করাতে যাই, সব সময় যাই। মানে শুধু নিজের জন্য, যেমন সাধারণ মানুষ যায়, স্বাভাবিকভাবেই কোলাবোরেশনের আগে, তারপর কোলাবোরেশনের পরেও। তোমরা কি একসাথে যাও? মেডিকেল সার্টিফিকেট আছে? ঠিক তাই, হ্যাঁ। কাউকে কাউকে আমরা নিজেদের মধ্যে শেয়ার করি। আর সবচেয়ে বড় ব্যাপার হলো কোলাবোরেশনের পর আবার চেক আপ করাতে হয়, হিসেব করতে হয় কতদিন পর কোন টেস্ট করাতে হবে। নির্দিষ্ট একটা সময় অপেক্ষা করে তারপর গিয়ে টেস্ট করানো যায়। আমরা এই ব্যাপারটা খুব দায়িত্ব নিয়ে করি, কারণ একটু অসাবধান হলেই, যেমন বলে, লাইনের বাইরে চলে যেতে পারি। একজনের জন্য এই টেস্ট প্যাকেজের খরচ কত? সার্বিয়াতে একজনের জন্য আনুমানিক ধরো 120 থেকে 130 ইউরো মতো পড়ে। এটাই মোটামুটি হিসেব। গ্রুপ শুটিং এর আগে অভিনেতাদের অবশ্যই টেস্ট করাতে হয়, একবার এমন হয়েছিল। ঠিক আমাদের শেষ কোলাবোরেশনের আগেও আমরা রীতিমতো গিয়ে সব ধরনের যৌন রোগের টেস্ট করিয়েছিলাম। যদি জানতে চাও, প্রক্রিয়াটা খুবই অস্বস্তিকর। ইউরেথ্রা থেকে স্যাম্পল নেওয়া হয়। এটা কি দাঁত ড্রিল করার থেকেও খারাপ, সেটা আবার অ্যানেস্থেসিয়া ছাড়া। আর ওখানে 3 বার ওই লম্বা বিরক্তিকর স্পাইক জাতীয় কিছু দিয়ে গভীরে ঢুকিয়ে স্যাম্পল নেওয়া হয়েছিল। ব্যথা লাগে, ব্যথা, তবুও বাড়ি ফিরে গিয়েছিলাম। ব্যথাটাকে গুরুত্ব দিইনি, সব ঠিক হয়েছে। শুটিং করছি, ইন্ট্রোটা শুট করা হয়ে গেছে, সব ঠিকঠাক চলছে। এখন আমরা ফাইনালের দিকে এগোচ্ছি। আর ঠিক তখনই ঠিক করলাম শেষটা মুখের ওপরেই হবে। আমি ক্যামেরা ধরে আছি, নাতাশা কাজ করছে, মানে ফাইনাল সিনটা শুট করছে। আমি দেখছি সব ঠিকঠাক মনে হচ্ছে, প্রসেসটা চলছে। কিন্তু কেন যেন যেটা মুখে পড়ছে সেটা সাধারণত সাদা হওয়ার কথা, কিন্তু এটা কালো। এখানে তো কালো। আমি এমন ভাবে করলাম, আমি ক্যামেরা সরিয়ে দেখি ও পুরো রক্তে ভেসে যাচ্ছে। আমি স্তব্ধ হয়ে গেলাম। আর ওদিকে তো কোনো সোশ্যালের জন্য দরকার, দ্রুত ফোন নিয়ে আয়, ভিডিও করতে হবে। তুই অবাক হয়ে যাবি। এখন আমি জিজ্ঞেস করলাম অনেকটা নাকি, সে বলল না, সে আমাকে এনে দিল। আমি বললাম কি এটা কি পাবলিকে চলে গিয়েছিল? না, আমরা শেষটা পরের দিন নয়, একদিন পর শুট করেছিলাম। ভালোই হয়েছে, আমরা ঠিক ফাইনালটাই আবার শুট করেছিলাম। ওখানে সম্ভবত কিছু ক্যাপিলারি ফেটে গিয়েছিল, আর আসলে ইরেকশনের সময় ওখানে, হ্যাঁ। বড়দের সিনেমায় অভিনয় করার কথা বাবা মাকে বলা সবচেয়ে কঠিন। আমার গ্রামে তো সবাই এটা জানে, তাই আমার কিছু যায় আসে না। আসলে এতে আমার জীবনে কোনো প্রভাব পড়েনি, কিছুই বদলায়নি। আর এই সিরিজটা দেখো, আমি কোথায় আর তোমরা কোথায়। যখন আমরা প্রথম ওয়েবোক্যামে গেলাম, আমি মাকে বলেছিলাম, মা, আমরা এই ধরনের কাজ করছি। তখন ওর প্রশ্ন ছিল, এটা কি নিরাপদ? আরেকটা প্রশ্ন ছিল, তোমার পাসপোর্ট কেউ কেড়ে নেয়নি তো? তারপর যখন আমরা ক্রাসনোদারে চলে গেলাম, আবার ফিরে এলাম, মা বললেন, ওইখানে লাল আর সাদা দোকানে বেতন 40,000, হয়তো তবুও চাকরিতে যেতে পারো। তারপর আমরা আবার কাজ শুরু করতে থাকলাম। মা তখন দেখলেন আমরা ঘুরতে যাচ্ছি, কিছু কিছু কিনছি। আর আমি মনে করি মা তখন ভাবলেন, আচ্ছা, যেভাবে হোক কাজ করছে, কোনোভাবে চলছে। আর মা শান্ত হয়ে গেলেন। বন্ধুরা, সহপাঠীরা, কেউ কেউ লিখত, আরে আমি তোকে দেখেছি। আমার এক সহপাঠিনীকে কেউ লিখেছিল, কেউ আমার ওয়েবোক্যামের ভিডিও ফাঁস পাঠিয়েছিল। ওর কাছে মেসেজ এসেছিল, তোর সব ঠিক আছে তো, তোকে কি সাহায্য লাগবে? আমার কি ভালো পরিবেশ, সবাই আমাকে সাহায্য করার চেষ্টা করছে। না ধন্যবাদ, আমি ভালো আছি, সবকিছু খুব ভালো চলছে। হ্যাঁ, কিছু নির্দিষ্ট মানুষ আছে, বোঝা যায় না তারা কেন ছবি, ভিডিও, লাইভ স্ট্রিম ফাঁস করে। আমার বোনকে নিয়মিত পর্নহাবের লিংক পাঠানো হয়। ও বলে, হ্যাঁ ঠিক আছে, আমি জানি, ধন্যবাদ, আমাকে আর পাঠাতে হবে না। আমি জানি না তারা এটা কেন করে। যদি অন্তত আমাদের ব্ল্যাকমেইল করতো, কিছু বিনিময়ে চাইতো। আমি জানি না, হয়তো শুধু আমাদের জীবনটা একটু খারাপ করতে চায়। ছোট শহরটায় যেখানে আমরা থাকতাম, ওখানকার লোকজনও জেনে গেছে। কেউ আমাদের ভিডিও দেখেছে, ইন্টারনেটে হঠাৎ পেয়ে গেছে। হ্যাঁ, ওটা অনেক লম্বা গল্প, সেখানে অনেক রকমের গুজব আর এসব ছিল। আর যখন আমরা জানলাম যে সবাই জানে, ওখানে আমাদের সম্পর্কে সবাই জানতো, কারণ আমরা শিল্পী ছিলাম, আমরা ওখানে স্থানীয়তার কাছে ছিলাম, বলা যায় আমাদেরকে প্রতিটা কুকুরও চিনত। এই কুকুরগুলোর মধ্যে কেউ একজন আমাদের ব্যাপারটা সবার মধ্যে ছড়িয়ে দিয়েছিল। যখন আমরা জানলাম যে সবাই জানে, তখনই আমরা ঠিক করলাম, আমরা ভিডিও কল করে বাবা মাকে জানালাম, সব বললাম। ওরা আমাদের সমর্থন করলো। আর ওরা আগেই জানতো? না,
কেউ কিছু বলে? ওদের বলার সুযোগই হয়নি, কারণ আমরা জানার সঙ্গে সঙ্গেই ওদের লিখে জানালাম যে কথা বলার দরকার আছে। এই কথোপকথনে বাবা মার সঙ্গে কথা বলার সময় কিভাবে কথা সাজিয়েছিলে? আর তলিক বলল ব্যাপারটা যেমন আছে তেমনই বলল। আমরা এই বা ওই কাজ করি, এটাই বললাম। তারা অবাক হয়েছিল, কিন্তু শান্তভাবে নিয়েছিল এবং বলেছিল আমরা তো বড় মানুষ, আসলে আমাদের ওরা আমাদের কি বা করতে পারে। তখন সেই মুহূর্তে আমি আনন্দে কেঁদে ফেলেছিলাম, কারণ আমি আশা করিনি যে ওরা আমাদের সমর্থন করবে। আমি ভেবেছিলাম ব্যাস সব শেষ। তুমি কি সেখানে গেছো? না, আমি তো আমার জন্মভূমিতে 7 বছর, সম্ভবত 6 বা 7 বছর যাবত যাইনি। আর কোনো পুরনো চেনা মেয়ে ছিল যারা জিজ্ঞেস করেছিল দারুণ, কিভাবে শুরু করব? আমিও চাই। আমার এক পরিচিত ছিল, সে ওয়েবক্যাম নিয়ে জানতে চেয়েছিল, তবে প্রায় কেউ না কেউ ভক্তদের মধ্যে থেকে লিখে। বেশিরভাগ সময় এগুলো পুরুষরাই লেখে। সব ঠিক আছে, আমি প্রস্তুত, কোথায় যেতে হবে লিখুন, আমি আপনাদের সঙ্গে শুটিং করব। হেটাররাও প্রায়ই লেখে। হায় ঈশ্বর, ওখানে আমাদের অভিশাপ দেওয়া হয়, আমাদের বলা হয় পর্ণ নাকি ধ্বংস করে দেয়। আমি ভাবি আরে তোমরাই তো শিশুদের ধ্বংস করছো। আমি তো মনে করি আমরা কাউকে মারিনি। হ্যাঁ, এটা ঠিক, এটা একরকম ব্যভিচার, কিন্তু আমরা ধার্মিক মানুষ নই। অনেক সময় মানুষ ভালো কথা লিখতে লজ্জা পায়। আমি সব সময় বলি যে যেমন নামে ডাকে সে নিজেই আসলে তাই। মানুষ প্রায় আমাদের এমন কিছুর জন্য দোষ দেয় যা হয়তো তাদের নিজেদের মধ্যেই আছে, মানে এটা তোমাকে কোনোভাবে স্পর্শ করছে। আমরা কাউকে দোষ দিচ্ছি না। তোমাদের যা কিছু খারাপ লাগে সব কমেন্টে লিখে ফেলো। অনেকেই লিখবে। আমার মনে হয় আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় তখন যখন আমার সম্পর্কে কিছু লেখা হয় না, বরং আমার আপনজনদের কাউকে, যেমন তলিককে আঘাত করার চেষ্টা করা হয়। তখনই আসলে এটা আমাকে স্পর্শ করে। আমি তখন ওই ব্যক্তির প্রোফাইলে চলে যাই, দেখি তার সব ছবি স্ত্রী আর সন্তানের সঙ্গে। তখন মনে হয় তুমি আমার প্রোফাইলে কি করছো? তুমি আমার সম্পর্কে জানলে কিভাবে? মানে একেবারে সাধু মানুষ বসে আছে। এই তো, হ্যাঁ, আমাদের এমন কিছু চরিত্র ছিল যেমন কুকল, কিন্তু জীবন এমনই, এটাও একটা কাজ। সেক্স আমাদের পেশা। সার্বিয়ার আগে টলিক নাতাশা পিটারে থাকতো। ভবিষ্যতে তারা স্পেন ভাবছে, আপাতত এখানে, কারণ এখানে ভিসা লাগে না। নভিসাদ শহর যেখানে তারা থাকে ছোট, তারা হেঁটেই যায়। আমরা এখান থেকে চলে যাব, আপাতত মাথায় স্পেন আছে। স্পেন ঘুরছে। এখানে অ্যাডাল্ট কন্টেন্ট শুট করা যায়। হ্যাঁ, ওখানে অনেক স্টুডিও আছে। আমাদের অনেক সহকর্মীও ওখানে আছেন। নাতাশা একেবারেই সার্বিয়ায় আসতে চাইতো না, কিন্তু এখন অভ্যস্ত। এখানে এটা জাতীয় ঐতিহ্য নয়, বরং একরকম খেলা। ওরা তো ক্যাফেতে গিয়েই দিন কাটায়। হ্যাঁ, স্ট্রেসও কম। আর আমরা এখানে এসে আসলে অনেক শান্ত হয়ে গেছি। মানে আমরা এখানে শান্তিতে কাজ করতে পারি, কারণ এখানে এটা অনুমোদিত। ছেলেমেয়েরা স্থানীয় খাবার খুব পছন্দ করে, আর বলতে গেলে অর্ডার দিতেও আমাকে সাহায্য করেছে। তোমরা কি ইচ্ছে করেই আমার সঙ্গে এমন মজা করেছ? এটা কি কারাদর্জের হসমিত চলা? এটা কি কিছু অশ্লীল? না না। ভেতরে কি চিজ আছে? হ্যাঁ, ভেতরে চিজ আছে। এটা যদি ভুল না করি কিয়েভ কাটলেটের মতো কিছুটা মনে করিয়ে দেয়। আপনি এই বিষয়টিকে কিভাবে দেখবেন? এমন ভাবে যাতে নিজেরই কোনো কেলেঙ্কারি ভিডিও না হয়ে যায়। নির্ভয়ে হাতে তুলে নিন, শুরু করুন। আমার প্রথম ভিডিও পর্ন। বলতো তুমি কি খাচ্ছ? আমি ফ্লেস্কোভিৎসা খাচ্ছি। এটা এক ধরনের গোল ও চারটা কাটলেট, খুবই সুস্বাদু। এটা বুরমানিয়ান ফ্লেস্কোভিৎসা চিজ সহ, আর ভেতরে আরো কিছু থাকার কথা ছিল, কিন্তু কেন যেন নেই। নাতাশা, এটা চোরবা না অন্য কিছু? এটা চিকেন শপে। আগে সব রেস্টুরেন্টে পরিমাণ অনেক বেশি ছিল, এখন কমে গেছে আর দাম বেড়েছে। অনেক রাশিয়ান এখানে এসেছে। আপনার আয়ের কথা মাথায় রেখে আপনি কি প্রায় নিজের জন্য কিছু থেকে বিরত থাকেন? ভাবেন পরে রাখি। আমরা কিভাবে নিজেদের থেকে কিছু বঞ্চিত করতাম, কারণ আমরা ঠিক করেছিলাম এখান থেকে চলে যাব। যখন আমরা ঠিক করলাম, এটা সম্প্রতি হয়েছে, আমরা ঠিক করলাম আরো কিছুদিন সার্বিয়াতে থাকি, কিছু ডকুমেন্ট বা সিরিয়াস কিছুর জন্য। এই তো, তখন আমরা ঠিক করলাম ঠিক আছে, যদি আমরা থাকি তাহলে আমরা বড়ফ্ল্যাটে চলে যাব আর নিজেদের জন্য কিছু ইচ্ছের জিনিস কিনব। আমরা পিলেচু সেটে নিতে পারি।
Karava skin itself, let's chorba, এবং বার্নিশ ওয়াস্টাবেলসে delicious. একটা প্রশ্ন এসেছে, তলিক ভাষার অবস্থা কেমন? আমরা মনোযোগ দিয়ে শিখছি। আমি এখানে আসার পর সম্ভবত 4-5 মাস সার্বিয়ান ভাষার স্কুলে গিয়েছিলাম, কিন্তু নিজের জন্য বুঝেছি মানুষের সঙ্গে প্রতিদিনের জীবন্ত কথা বলা অনেক বেশি কার্যকর। তলিকার সার্বিয়ান শেখার গুরু হচ্ছে তার জিমের ট্রেনার। তোমার ট্রেনার আর তিনি সার্বিয়ান ভাষার শিক্ষক। সে জানে তুমি কি ধরনের কন্টেন্ট বানাও। আমি তাকে সম্ভবত 2 মাস পর আমাদের ট্রেনিং এর অগ্রগতি বলেছিলাম। সে স্বাভাবিকভাবেই অসম্ভব খুশি হয়েছিল। আমরা একসাথে ইনস্টাগ্রামের জন্য একটা রিল বানিয়েছিলাম যেখানে আমি ট্রেনিং করছি আর তার এক বন্ধু তাকে কোনো একটা সাইট থেকে আমার ভিডিওর লিংক পাঠিয়েছিল। সে জানাচ্ছে, হ্যাঁ তুমি কাকে ট্রেনিং দাও? তেমন না যে বিদেশিরা মিতলিক আর নাতাশাকে চেনে। ছেলেমেয়েরা ইংরেজিতে ভিডিও বানায়। আকবর, তুমি কি বললে? ওহো, ওটাই আমার সবচেয়ে প্রিয়। যখন আমি ইংরেজি নিয়ে গুবলেট করছিলাম, তাই সব সময় আমাদের পক্ষে ইংরেজিতে ঠিকঠাক কিছু রেকর্ড করা সম্ভব হয় না, কারণ আমাদের ইংরেজি দুর্বল, কিন্তু আমরা চেষ্টা করি। সম্ভবত খারাপ উচ্চারণের জন্যই শাস্তি পেতে হয়েছে। ভোভার কথায় ও আর তোমা ইচ্ছা করে উচ্চারণে টান বাড়ায় আর ভুল করে। Yeah, you can try my way. এখন ভোভার কাছে যন্ত্রপাতি আছে ও একজন দক্ষ এডিটর। অ্যাডেলকে ছবি তোলা শুরু করার আগে তুমি কি এতে সম্পূর্ণ শূন্য ছিলে? একদম কিছুই জানতাম না, আর আসলে কখনো আগ্রহ ছিল না। এই যে প্রথম ক্যামেরাটা, যেটা আমরা বড় মাইক্রোফোন সহ কিনেছিলাম, সেটা এখনো ভালোই কাজ করছে। শুটিং এর সময় কি কখনো হয় যে ধরো তোমরা শুট করছো, তারপর মনে হচ্ছে আরে কিছু একটা ঠিকভাবে সেট করো নাই, চল আবার নতুন করে করি? না না, সাধারণত না, এইভাবেই চলবে। এমন একটা প্রবণতা আছে, আমরা যাদের জিজ্ঞেস করেছি তাদের বেশিরভাগই অ্যাডাল্ট কন্টেন্ট দেখে, আর বেশিরভাগই দেখে হোম ভিডিওর মতো করে বানানো কন্টেন্ট বিশেষ করে। হোম ভিডিও মানে কি? যখন একদম কম আলো, কাঁপা হাতে শুট করা, যেখানে কিছুই ঠিক মতো দেখা যায় না। এইটাই পুরো ব্যাপারটা। আর আমরা যেসব ডিভাইসে শুট করি সেগুলো এমনই। এটা ফার্স্ট পারসন শুট করার জন্য। এই উদ্দেশ্যে দারুণ একটা অপশন। শুধু কোয়ালিটিটা খুব ভালো না, ভালো কোয়ালিটি চাইলে এই জিনিসটা নিজের গায়ে লাগিয়ে ক্যামেরা লাগাতে হয়। ভারী? হ্যাঁ, একটু ভারী তো বটেই। এটার ওজন জানি না ঠিক কত, হয়তো 1 কিলো হবে। এই নাও। হ্যাঁ, এমনই কিছু একটা। আর ক্যামেরাটাও সেটা আবার ফ্রিজের মধ্যে আছে, আর লেন্সটাও ভারী। এই পুরো ব্যাপারটা তোমাকে পুরো সময় ধরে রাখতে হয়, আর তোমার তো মাঝে মাঝে হাতও অন্য কাজে লাগাতে হয়, কিন্তু পারো না, কারণ তোমার 2 হাতই ব্যস্ত থাকে। এক হাতে ধরো। হ্যাঁ, এক হাতেই রাখে। এইভাবে এই হ্যান্ডেলেই ক্যামেরা ধরা যায়। ওর কাজটা বেশ কষ্টের। তোমার নিজের প্রপোজ আছে। রকমারি নৌকা, নানা রকম সাজসজ্জা, এসব দেখো। আমি ভাবছি ফ্রেমে আনা যায়, কিন্তু এখানে বেশি দেখানো যাবে না, কারণ তারগুলো দেখা যাবে। ভোভা বলেছে ইন্টিমেট ভিডিওর জন্য প্রধান হাব সম্পত্তি তাদের অ্যালগোরিদম বদলেছে, তাই আয় কমে গেছে। কিন্তু কত টাকা দেয় আর কোথা থেকে দেয়? কত ভাগ দেয়? তারা ভাগ করে না, এই তথ্যটা বলে না। তারা আরো একটা টিয়ার সিস্টেম যোগ করেছে, মানে র্যাঙ্কিং সিস্টেম। আর তোমার র্যাঙ্কের ওপর নির্ভর করে সেখানে টপ বিয়োগ 100টা মডেল আছে। 1 নম্বর থেকে 100 পর্যন্ত নম্বর থাকে। আমার মনে হয় সেখানে 1 লাখ পর্যন্ত র্যাঙ্ক আছে। আমরা এখন প্রায় 2000-এর মধ্যে আছি, ওঠানামা করি। তবে কিছু ধনী ক্লায়েন্ট আছে যারা ভালো টাকা বাড়তি দেয়। মনে হয় ওর আসল মজা এই যে ও এই ভিডিওটা কিনেছে। টাকা দেয় নানা রকম ভাবে, গড়ে $100-200 প্রতি ভিডিওর জন্য দেয়। আর এটা আমাদের জন্য খুব ছোট টাকা না, বড়ও না ঠিক, কিন্তু আসল ব্যাপারটা হলো এই ভিডিওটা এমনিতেই পাওয়া যায়। সে তো আপনাদের এই টাকা উপহার দিচ্ছে। হ্যাঁ, এবং এটা সত্যি। ভোভা আর তোমা বিশাল টাকা কামায় না, কিন্তু লাভ প্রায় প্রথম দিন থেকেই আসতে শুরু করেছিল। হ্যাঁ, বলা যায় একেবারে শুরু থেকেই। কিন্তু ব্যাপারটা খুব শর্ত সাপেক্ষ, কারণ কোনো মাসে আমরা কয়েক $1000 আয় করেছি, তখন সবকিছু দারুণ ছিল। আর অন্য কোনো মাসে ধরো মাত্র $100। কখনো কি টাকার দিক থেকে খুব খারাপ অবস্থা হয়েছিল?
হ্যাঁ হয়েছিল। এমন সময়ও ছিল মনে হতো আমরা তলানিতে, আর নিচে যাওয়ার জায়গা নেই, কিন্তু দেখা যেত আরো নিচে যাওয়া যায়। তুরস্কে আমাদের পিগি ব্যাংকে খুচরো টাকা জমাতাম। এক সময় আমরা পিগি ব্যাংকের দিকে হাত বাড়িয়েছিলাম, কারণ তখন খাওয়ার কিছু ছিল না। তখনই আমাদের কাছে স্পন্সররা এসেছিল, তারা আমাদের কন্ট্রাক্ট অফার করেছিল। এখন আমরা প্রতি সপ্তাহে 3টি ভিডিও আপলোড করি। মাসে এটা প্রায় 12টা ভিডিও হয়ে যায়। প্রতিটা ভিডিওতে বিজ্ঞাপন থাকে। আপনাদের ভিডিওতে বুকমেকারদের বিজ্ঞাপন হয়। আর কে কে অ্যাডাল্ট কন্টেন্টে আগ্রহী? কিছু নির্দিষ্ট অ্যাপ্লিকেশনও থাকে। এই তো সম্প্রতি একটা অ্যাপ্লিকেশন ছিল যেটা তোমাকে কাপড় ছাড়া দেখায়, মানে তুমি ছবি তুললে নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মানুষটাকে নগ্ন দেখায়। আমরা চুক্তিতে আসতে পারিনি, আর ফোন অ্যাপ একেবারেই এটা করতে নিষেধ করেছে। অ্যাপ নিষিদ্ধ করেছে। অ্যাডাল্ট সিনেমার অভিনেত্রীদের তো প্রায় অন্যভাবে উপার্জনের অফার দেওয়া হয়। ইনবক্সে মেসেজ দেয়, সময় নিজেদের অশ্লীল জিনিস পাঠায়, তবে বেশিরভাগ সময় লেখে, আমি কি তোমার সঙ্গে ভিডিওতে থাকতে পারি? তুমি আমার কাছে এসো। ভারতে, ইরানে দ্বিতীয় সর্বাধিক পাওয়া অনুরোধ হলো, তোমাকে কত দিয়ে ভাড়া করা যায়? তোমার সঙ্গে একটা রাত কাটানো যাবে। শেষবার এক ভদ্রলোক $5,000 বা ইউরো অফার করেছিল। ইউরো, 5,000 ইউরো। আমি ভাবি এটা তো প্রায় স্পোর্টসের এলিট লেভেল। এক সময় এটা আমাকে কিছুটা কষ্ট দিত, আর মনে হতো যেন আমি অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে কাজ করছি, মানেই মাফ করবেন, আমি যেন সহজলভ্য নারী। তোমার কিছু পরিচিত আছে যারা এভাবে উপার্জন সিদ্ধান্ত নিয়েছে? অনেক মেয়ে ওয়েবক্যামে কাজ করে বা পর্ন ইন্ডাস্ট্রিতে গিয়ে হতাশ হয়। হ্যাঁ, আমি মনে করি মোটামুটি বেশিরভাগ পর্ন অভিনেত্রী এই ধরনের এসকর্টের কাজও করেন। আর আমার মনে হয় সম্ভবত সবাই ভালোভাবে শেষ করতে পারে না, সেখানে কোথাও একটা নিচের দিকে নামার প্রবণতা থাকে। এরপর তো তোমার জন্য কঠিন হয়ে যায়। ধরো ওয়েবক্যামে কাজ করে $1 আয় করা, যখন তুমি জানো এক রাতে $1,000 পেতে পারো। কফি বানানো পর্ণ ছবিতে অভিনয় করার মতো সহজ নয়, খুব গরম। হ্যাঁ, আমরা এমনই গৃহিণী। বাড়িতে ভিডিও করা সুবিধাজনক, কিন্তু কখনো কখনো ছেলেরা বাইরে প্রকৃতিতে কন্টেন্ট বানায়। তাহলে কি তোমরা কোটলেট ম্যাকারনি নিয়ে বেরিয়ে গিয়ে ভিডিও করো? হ্যাঁ, হয়, যদি সময় থাকে। কখনো কখনো যদি সময় না থাকে, আমরা বেকারি থেকে কিছু নিয়ে নিই বা খাবার অর্ডার করি। কিন্তু কখনো কখনো চেষ্টা করি, হ্যাঁ, কিছু বেক করি বা সঙ্গে নিয়ে যাই। সাম্প্রতিককালে নাতাশার একটি অনেক বড় ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে। 1,47,000। একবার আমার একটা রিল 16 মিলিয়ন ভিউ পেয়েছিল, আর 1.5-2 সপ্তাহের মধ্যে 40,000-এর মতো মানুষ আমাকে ফলো করেছিল। আমার ইনস্টাগ্রাম ব্লক করে দিয়েছিল। আমি আপিল বাটনে ক্লিক করেছিলাম। তারা আমাকে লিখেছিল, দুঃখিত, আমরা ভেবেছিলাম যে। হ্যাঁ, তারা ভেবেছিল আমি কিছু ন করছি। তাহলে কি ধরনের অডিয়েন্স এসেছিল? আমাদের এখানে মূলত এইসব সাইট, আমাদের সব ভিডিও বেশিরভাগই দেখে সেই সব মানুষ যাদের ধর্মে এটা দেখা বা এমন কিছু ভাবাও নিষেধ। তারপর তারাই আবার জীবন শেখায়। কফি শেষ করলাম, দায়ে পড়েনি। আপনারা কিভাবে ব্রেনস্টর্ম করেন বা কিভাবে গল্পের প্লট ধরেন? মানে আমরা কখনোই এমন কিছু শুট করিনি যেমন এখন সবাই বলে এখনকার ট্রেন্ডে, যা এখন জনপ্রিয়। মানে ধরুন সবাই ওয়াশিং মেশিনে আটকে যাচ্ছে এইরকম, আর সেখানে অর্ধেক পণ্য হবেই যেন একসাথে ওয়াশিং মেশিনে আটকে গেছে। আমি সিনেমা থেকে আইডিয়া নিতে ভালোবাসি। এই আইডিয়াগুলো এমনিতেই চলে আসে, আর আমরা সেগুলো আমাদের ভিডিওতে ঢুকিয়ে দিই। কখনো কখনো আমরা শুটিং এর 10 মিনিট আগেও ভাবি আজ কি শুট করব। তাই অপারেশন ই। হ্যাঁ, কখনো আমরা অনেক দিন ধরে একটা আইডিয়া নিয়ে ভাবি, আবার কখনো একেবারে হুট করে তাড়াতাড়ি কিছু বানিয়ে ফেলি। আমাদের একটা ভিডিও ছিল রাশিয়ান ভাষায় একজন সাইকোলজিস্ট নিয়ে। আমি শুধু ডিএমবি সিনেমার একটা ডায়ালগ নিয়েছিলাম, একটু বদলে দিয়েছিলাম, আর মানুষজন একেবারে। আপনার অবস্থা ভালো না কমরেড বিজনভিক, এখন কারই বা ভালো? আপনার অবস্থা শুধু খারাপ না, আরো খারাপ।
আগের চেয়ে ইন্ট্রোটা সবাই স্কিপ করে দেয় নাকি কেউ দেখে? আমরা দর্শকদের অভ্যস্ত করেছি অডিয়েন্স ইন্ট্রো দেখে। পরিসংখ্যানে দেখা যায় সেখানে চেষ্টা কি কলামে লেখা থাকে ইন্ট্রো দেখা হয়েছে, এরপর গ্রাফ ধীরে ধীরে নিচে নেমে যায়। এটাই তো আমি বলি একেবারে আসল বিকৃতি। অনেক সময় হয় আমরা ফাইনাল বা কিছু দৃশ্য দ্বিতীয় দিনে শুট করি, কারণ এমন পরিস্থিতি আসে যখন কিছু ঠিকঠাক হয় না আর তখন ঠিক করতে হয়। অথবা কখনো কখনো হয় আমরা প্রথমেই ফাইনাল দৃশ্যটা শুট করি। ধরা যাক যদি ও চায় সবকিছু তাড়াতাড়ি শেষ করতে, তাহলে আমরা ফাইনালটা শুট করি, তারপর পুরো মূল অংশটা শুট করি। আর এমনও হয়েছে কখনো একটু চালাকি করেছি, ফাইনাল হয়নি, তখন বলেছো ওই ভিডিওটা থেকে নিয়ে কেউ টের পাবে না। না, এমনটা আইডিয়া ছিল। মাঝে মাঝে একটু চালাকি করি, অডিও ট্র্যাকটা অন্য কোনো ভিডিও থেকে নিয়ে নিই ধরো, কারণ সেখানে জানেন তো কখনো ড্রিল চালু হয়ে যায়, কখনো প্রতিবেশীরা আসতে শুরু করে, অফিস থেকে ফিরে আসে, আবার জানালার নিচে বাচ্চাদের খেলার মাঠ, কুকুর ঘেউ ঘেউ করে, তখন বাধ্য হয়ে করতে হয়। খুব আগের না, আমরা বেলগ্রেডে গিয়েছিলাম, একটা মজার ফ্ল্যাট ছিল, দারুণ রিনোভেশন, সেখানে কম্বো হয়েছিল, জানালার বাইরে বিশাল কনস্ট্রাকশন চলছিল, প্রতিবেশীরা শুধু রিনোভেশন করছে না, তারা দেয়াল ভাঙছে। আর তার উপর আমার মনে হয় ওখানে পুরনো ইলেকট্রিক তার ছিল আর মাইক্রোফোন সেই সিগন্যাল ধরে ফেলছিল। ওখানে একটা ভিডিও করতে পেরেছিলাম, সেটাও এলোমেলো তাড়াহুড়ো করে জিনিসপত্র গুছাতে হয়েছিল। তলিকার সৃজনশীল ল্যাবরেটরি। এখানে গীতার কম্পিউটার সাবস্ক্রাইবারদের জন্য বোতাম আছে। সুখ বোতামে নেই যেমন বলে থাকে। আর সুখটা আমি দেখছি আসলে এখানে এখানে $1 বিলিয়ন চাহিদা লেখা আছে। ছবিটার ওই অংশ আঁকার সময় $1 বিলিয়ন চাহিদা ছিল, কিন্তু পরে যত উপরে উঠেছি ততই চাহিদা বেড়েছে আসলে। এখানে 2 বিলিয়ন। তোলিয়া তাৎক্ষণিকভাবে ভিডিওর জন্য সঙ্গীত তৈরি করতে নিজেকে আলাদা করে ফেলে। অনেকদিন আগে আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছিল। এক জিউজিৎসু কোচ আমাকে লিখেছিলেন এবং বললেন আমি কাছ থেকে কিনতে পারি, কিন্তু আমরা তাকে না বলেছিলাম, কারণ ভাবুন তো আপনি কোথাও কোনো প্রতিযোগিতায় কোনো রিল চালাচ্ছেন, এই সঙ্গীত দিয়ে কিছু এডিট করেছেন, আর এই সঙ্গীতটা মনে হচ্ছে ছড়িয়ে পড়ছে। ধীরে ধীরে এটা চেনা যায়। 100 জনের মধ্যে অন্তত কয়েকজন তো নিশ্চিতভাবেই ভাববে, প্রথমত আমি এটা কোথায় শুনেছি, দ্বিতীয়ত কেন আমার হাত এমন জায়গায় চলে যাচ্ছে যেখানে যাওয়া উচিত নয়। এই তো Вообще-то я тоже выпускаю саундтреки к каждому выпуску и публикую их на всех музыкальных площадках. По-любому у тебя есть Spotify, Яндекс.Музыка или ВК. Вбивай там в поиск Вова Карманов и лайкать не забывай. Снимай трусы, подойди поближе, мотай, тряси, будем на афише. আসলেই তোমাদের কি এমন কাজ হয় যখন শুট করতে হয় কিন্তু একদম ইচ্ছা করে না? হ্যাঁ, প্রতিদিন হয়। এখন আমরা আরো উচ্চ লক্ষ্য ঠিক করেছি, সপ্তাহে 3টা ভিডিও, ন্যূনতম আমরা চেষ্টা করি 3-4টা ভিডিও রেকর্ড করতে, যাতে ভবিষ্যতের জন্য কিছু থাকে। কখনো কখনো ব্যক্তিগত জীবনের জন্য খুব সময় থাকে না। তাহলে ধরো তোমরা কিছু করতে চাও, ভাবছো ক্যামেরা ছাড়া কি ফ্রিতে করব, চলো নিরাপত্তার জন্য ভিডিওটা তুলে রাখি। ধোভা ঘনিষ্ঠ হতে চায়, আমি বলি না, স্পার্মটা বাঁচিয়ে রাখো, আজ আমাদের এটা কাজে লাগবে। এমনটা প্রায়ই হয় যখন আমরা ভিডিও করি। আমার কখনো মনে হয় না যে এটা শুধু কাজের জন্য করছি, আমি চেষ্টা করি আনন্দ নিতে। €1000 না, তবে হ্যাঁ, আমাদের মধ্যে যা ঘটে সেটা একেবারেই আলাদা যা আমরা ভিডিও করি তার থেকে। শুটিং হলে তোমরা অন্য মুডে থাকো। আমরা যা কিছু ভিডিও করি, যা কিছু তৈরি হয়, ক্যামেরার সামনে যা কিছু হয়, সবটাই সাজানো নাটক। আর আমাদের ধরো যখন আমরা আবেগ আর ভালোবাসার ঝোঁকে ডুবে যাই, তখন সেগুলো আধো আলো কম্বলের নিচে থেকে যায়। তাহলে যদি সবটাই সাজানো হয়, তাহলে সব অনুভূতিও কি মিথ্যে? কেন? আসলেই ব্যথা লাগে, আসলেই কঠিন। কিছু একটা হ্যাঁ অস্বস্তিকর বা ব্যথা লাগে, আর তখন তুমি আর অভিনয় করছো না, আসলে কষ্টে ঘুমাচ্ছ, ভাবছো আহো কখন এই অ্যাঙ্গেলটা শেষ হবে, তারপর পরেরটা যাব। পা টান পড়ে যায়, পা অবশ হয়ে যায়, বা কিছু একটা ঝিম ধরে যায়, বা ক্লান্ত হয়ে পড়ে, ধরো এক পায়ে আঙুলের ওপর দাঁড়িয়ে থাকলে। হ্যাঁ, এমনই কিছু। কঠিন কাজ বুঝতে পারছি। দাঁত ব্যথা করলে স্বাভাবিকভাবেই গোঙানো শুরু হয়ে যায়।
হ্যাঁ ঠিক তাই, হাসি। আমি বাস্তব জীবনে আর আমি ক্যামেরার সামনে শুটিংয়ে, এই দুইটা একেবারেই আলাদা মানুষ। আমি খুব লাজুক, যদি আমার উপর অনেক বেশি মনোযোগ পড়ে। আর এই যে তোমার দিকে এত মনোযোগ, দেখো লাখ লাখ মানুষ তোমার খোলা ভিডিও দেখে। এটা কি আলাদা কিছু? হ্যাঁ, এটা আলাদা। ওরা তো স্ক্রিনের ওপারে, আর মানে কেউ আমাকে ছুঁতে পারে না, ধরতে পারে না, বিরক্ত করতে পারে না, এইসব কিছুই না। কখনো কখনো হয় আমি একটু ভাব ধরে থাকি, একদম এমন। আর বাস্তব জীবনে আমি একেবারে সাধারণ মানুষ, সহজ সরল মানুষ। আমি মজার, আমি গালিও দিই, মানে আমি খুব স্পর্শকাতর, কোমল, এমনই একজন। আমি বাস্তব জীবনে কোনোভাবেই উচ্ছৃঙ্খল নই। তুমি কি কখনো বলো নাতাশা বন্ধ করো, লুনা চালু করো, আমাদের কাজ করতে হবে? না, লুনাই আমার জন্য যথেষ্ট। আপনারা জানেন, সপ্তাহে একবার এই দুইটা শুটিং এর দিন হয়। যেমনটা বলে এই কামুক ম্যাডাম তখনই হারিয়ে যায়, নাতাশা আবার ফিরে আসে। আমার নাতাখা আবার ফিরে এসেছে। নাতাখার সাথে একসাথে জিমেও যায়। এটাই নাবজাশানের সবচেয়ে ভালো ফিটনেস ক্লাব। এটা খুবই ক্রীড়াপ্রিয় দেশ। এখানে সবাই কিছু না কিছু করে, ফেন্সিং, দৌড়, বাস্কেটবল, ফুটবল, কুস্তি সবই আছে। আসলে সবকিছুই আছে। মনে হয় এখানে সবাই খেলোয়াড়। হ্যাঁ, ধাক্কা ধাক্কি করার লোক আছে, পরিষ্কার। আসলে নিরপেক্ষভাবে বললে এখানে মেয়েরা দারুণ সুন্দরী। আর ছেলেরা? মানে কেমন? মানে আমার ওখান ছুরি আছে। এখানে 50-50। আর এখানে উদাহরণস্বরূপ আমার কাছে অস্বাভাবিক লাগে যে এখানে রেস্টুরেন্ট বা অন্যান্য প্রতিষ্ঠানে পুরুষরাই বেশিরভাগ ক্ষেত্রে ওয়েটার, অ্যাডমিনিস্ট্রেটর ইত্যাদি। এখানে প্রায় 99% ক্ষেত্রেই পুরুষ। আর অবশ্যই সবাই না, কিন্তু এখানে পুরুষরা একটু বেশি সদয় মহিলাদের তুলনায়। যেমন দোকানে যদি কোনো বিক্রেতা থাকে, কখনো ভালো সদয় বিক্রেতা পাওয়া যায়, আবার কখনো এমনও হয় যে তারা প্রায় খুচরো টাকা ছুড়ে দেওয়ার মতো আচরণ করে, মানে তারা একটু অবহেলাপূর্ণ। এই ভিডিওটা পুরোপুরি সার্বিয়ার জীবনের ওপর নয়, তবে এ নিয়ে আমি সম্প্রতি একটা পূর্ণাঙ্গ এপিসোড বানিয়েছিলাম। আরও আমার চ্যানেলে আমি আরও কিছু স্পর্শকাতর বিষয় তুলেছি, যেমন মাদকাসক্তি বা মানুষ কিভাবে জেলে থাকে। এই ভিডিওগুলোর লিঙ্কও নিচে ডিসক্রিপশনে থাকবে। এই এপিসোডটা দেখার সময় সেগুলোও দেখে নিও। মেয়েরা এখানে খুবই সুন্দর, তারা জানে তারা সুন্দর, তাদের ফিগারও খুব ভালো, আর তারা খেলাধুলা খুব ভালোবাসে। আর কখনো কখনো তুমি বাইরে বেরোলে, আমরা যদিও তুরস্কে একটা পর্যটন শহরে থেকেছি, কিন্তু এখানে যত সুন্দর ফিগার দেখি তেমনটা আর কোথাও দেখিনি। কখনো কখনো আমরা দোকানে যাই, ক্যাশ কাউন্টারে খুব সুন্দর কোনো মেয়ে বা সুন্দর কোনো ছেলে থাকে। আমরা ভাবি, আরে তুমি এখানে বসে আছো কেন? তুমি তো আরো বেশি উপার্জন করতে পারতে। তোমরা ইতিমধ্যেই বুঝে গেছো, ধোভা আর তোমা প্রকৃতি খুব ভালোবাসে, আর এটা বেলগ্রেডের তাদের সবচেয়ে প্রিয় পার্কগুলোর একটা। এগুলো তারা। তোমরা কি হঠাৎ করে কোয়ানহাট থেকে আসোনি? পার্ক থেকে দানিউব নদীর দারুণ দৃশ্য দেখা যায়। পার্কের ভেতর সারবরা একসাথে জড়ো হয় মদ খেতে আর ফুটবল দেখতে, তাঁবু খাটায় আর শাসলিক বানায়। এখানে কয়েকটা পরিত্যক্ত ভবন আর একটা বন্ধ অবজারভেটরি আছে। মাঝে মাঝে ছেলে মেয়েদের মনে হয় সবকিছু ছেড়ে দেওয়া উচিত। আমি যখন ওয়েবক্যামে কাজ করতাম, তখন আমরা ঠিক করেছিলাম এটা ছেড়ে দেব। আর তোল্লা ঠিক করেছিল নিজের লেজার হেয়ার রিমুভাল স্যালন খুলবে। আমি প্রশিক্ষণ নিয়েছিলাম, তারপর লেজার হেয়ার রিমুভালও, ট্যাটু আর ট্যাটু মুছে ফেলার কাজ শুরু করি। এই তো আমরা এই স্যালনে বিনিয়োগ করেছিলাম যন্ত্রপাতি, মেরামত, সবকিছুতেই, একেবারে সবকিছুতেই। 6 মাস পর আমরা বুঝতে পারলাম এটা আমাদের জন্য নয়, কারণ এটা শুধু আমাদের সব টাকা খেয়ে ফেলছিল, কিন্তু কোনো আয় আসছিল না। আর আমরা মনে হয় ওই স্যালন বিক্রির আগে 3টা ভিডিও রেকর্ড করতে পেরেছিলাম। এই ভিডিওগুলোর মধ্যে একটা ভিডিও দিয়ে এই স্যালনের খরচ উঠে গিয়েছিল। তারপর আমরা বেরিয়ে এসেছিলাম। সব বিনিয়োগ, টেনশন উঠে গিয়েছিল, এমনকি আইসক্রিমের টাকাও বেঁচে গিয়েছে। এই তো প্রত্যাশা কি পূরণ হয়েছিল? আসলে মনে হয়েছিল, ভাবছিলাম, ধুর, এখন আমি যাব আর একদম লাক্সারি গার্লের মতো হব, একেবারে সবকিছু উড়িয়ে দেব। কিন্তু সবকিছু একটা ওড়ে না। না, লাক্সারি হওয়া যায়নি। কিন্তু ঠিক সেই রকম সত্য
সচ্ছলতা এসেছে যাতে তুমি নিশ্চিন্তে থাকতে পারো, যেমন বলে রুটি রুজি নিয়ে চিন্তা করতে হয় না। অনেকেরই মনে হয় অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে প্রবেশের সমস্যা শুধু নৈতিকতার প্রশ্ন। আমি সেটা পার করে এসেছি, ব্যাস। আমি ধনী, হ্যাঁ, কিছুটা নেতিবাচক পরিবেশ তো থাকেই, কিন্তু সত্যি কি এটা সহজে টাকা আয়ের রাস্তা? না, আমরা বুঝেছি আমাদের কাছে শুধু কঠোর পরিশ্রমী টাকা এনে দেয়। শুধু যদি আমরা কিছুই না করি তাহলে কিছুই পাবো না। আর নৈতিকতার প্রশ্ন, কখনো কখনো সেটা এমনকি অনেক বেশি দামি হতে পারে তুমি যত টাকা উপার্জন করো তার চেয়েও। সমস্যাগুলো মূলত আমার যতদূর মনে হয় ছোট ব্যবসার মতোই একই ধরনের জিনিসের সঙ্গে জড়িত। নিজেকে চাপ দিতে হয়, কঠোর পরিশ্রম করতে হয়, শেষ কি হবে জানা নেই। নৈতিক দাগ চিরকাল থাকবে, মুছে ফেলা যায় না। হ্যাঁ, সম্ভবত কোথাও সহজ শুধু কোনো চাকরিতে যাওয়া, কারণ এটা যে কোনো ব্যবসার ক্ষেত্রেই, শুধু অ্যাডাল্ট নয়। কোথাও সহজ শুধু চাকরিতে যাওয়া যেখানে সিদ্ধান্ত নেয়। এই কাজে আমাদের 5 বছরের অভিজ্ঞতায় আমরা এমন জায়গায় পৌঁছেছি যেখানে সত্যি বলতে কে কি বললো বা মন্তব্য করলো তাতে আর কিছু যায় আসে না। এখন আর কিছুতেই অবাক হই না। কেউ বললে উফ, তোমার তো ডিমগুলো দেখতে খারাপ আর তোমারটা সুন্দর, তাহলে খুশি হও তোমারটা সুন্দর। আমার বয়স 29-এ একবার সংকটে পড়েছিলাম, অস্তিত্ব সংকট। তখন একেবারে শেষ, শুধু কেঁদেছি সম্ভবত 2-3 মাস। আমি একেবারেই বাসা থেকে বের হইনি। আমরা তখন কোনো ভিডিও করিনি, কিছুই করিনি। আমি ভাবছিলাম সব শেষ, আমি কিছুই অর্জন করতে পারিনি আর সামনে কি করব তাও জানি না। এবং এক সময় ধোভা বলল চলো ওদিকে চেষ্টা করি, অন্য কিছু করি। তখন আমার মনে পড়লো জীবনের এক সময় আমি মস্কো গিয়েছিলাম ফটোগ্রাফার হতে ভর্তি হতে। আমি ভাবলাম হয়তো আমাকে ফটোগ্রাফার হওয়া উচিত। আমি পেশায় একজন ডিজাইনার, উচ্চশিক্ষা শেষ করেছি। ভাবছিলাম যদি কিছু হয় হয়তো আমাকে ডিজাইনে যেতে হবে। তারপর বুঝলাম আরে এসব কিছু থেকে সরে এসেছিলাম এবং মনে হচ্ছে এখনো পুরোপুরি ছেড়ে দিতে প্রস্তুত নই যেটা আমরা করছি। আমরা ইউটিউব শুরু করার চেষ্টা করছি, কোনো একটা নিশ খুঁজছি, সম্ভবত আমরাও তোমার সহকর্মী হয়ে যাব। না, সহকর্মী। আমরা ভাবছি অন্য কোনো কন্টেন্ট নিয়ে, ঠিক এমনই বিনোদনমূলক পুরুষদের জন্য। বছরগুলো কেটে যাচ্ছে, এটা কেরিয়ারে কিভাবে প্রভাব ফেলে? আসলে আমরা সময়ের সাথে সাথে শুধু আরো ভালো হচ্ছি। এখনো পর্যন্ত তো শুধু আরো ভালোই হচ্ছি। আমাদের আর্কাইভই তার প্রমাণ। আর মিলফ আছেই। এখানেও এখনো পর্যন্ত ওয়াইনের মতোই, যত বছর যায় তত দামি হই। শক্তিশালী। তাহলে পর্নোস্টারদের জন্য আদর্শ অবসর কেমন? প্রযোজক হওয়া নাকি অন্য কিছু, নাকি শুধু গ্রামে একটা ছোট্ট বাড়ি নিয়ে সবকিছু ভুলে যাওয়া? অবশ্যই আমাদের এমন কিছু পরিকল্পনা আছে যেখানে আমরা বুড়ো বয়স পর্যন্ত ক্যামেরার সামনে থাকবো, এমনটা ভাবিনি। আমরা চাই ক্যামেরার ওপাশেও থাকতে, মানে প্রযোজনা দিকেও যেতে। দেখা যাক সবকিছু কেমন হয়। আমাদের কিছু স্বপ্ন আছে। অনেক সময় আসলে শরীরই বেশি বলে দেয়, এই বন্ধু এবার একটু বিশ্রাম নাও, একটু বসে থাকো, একটু শুয়ে থাকো মাঝে মধ্যে। কিন্তু না, সব সময় কিছু একটা করার ইচ্ছা থাকে। অনেক বছর ধরে আমরা এই ইন্ডাস্ট্রিতে আছি, আর প্রতিটা সকালই আনন্দ নিয়ে আসে। মানে ঘুম থেকে উঠেই আহা চলো এগিয়ে চলি। এর আগে অবশ্য এমন ছিল না, মানে প্রতিটা সকালই যেন ফাঁসির মঞ্চে যাওয়া আহারে যেতে হবে। আমি সাধারণ কাজে যাচ্ছি, হ্যাঁ, এমন সুন্দর মানুষদের কাছ থেকে যাদের কোনো বাঁধন নেই, তাদের ছেড়ে যাওয়া সম্ভব না। আর তাদের জন্য এমন একটা কাজও পাওয়া গেল। এটা কি? এটা ছোট্ট একটা উপহার। এটা নিশ্চয়ই ফাঁদ, যেমন সবকিছুতে থাকে। না, আমি এটা খুলি, আমার সম্মানে আঘাত আসবে না তো? না, এটা যাতে কান ঠান্ডা না লাগে সেই জন্য। আচ্ছা, এটা তো পর্ণ হবে টুপি। তাহলে ঠিক আছে, নতুন প্ল্যাটফর্মে আমার অভিষেকের জন্য অপেক্ষা করো। এখনই কাস্টিং শুরু হবে। আমার খুব ভালো লাগছে। Подойди поближе, мотай, тряси, будем на афише. Хватай